আচ্ছা, আমরা যেটা করছিলাম, আমরা ডাবল ইন্টিগ্রেশন করছিলাম। ডাবল ইন্টিগ্রেশনের যেভাবে কাজ করে, ডাবল ইন্টিগ্রেশন যেভাবে কাজ করে সেটা আমরা একটু প্রিভিয়াসলি আসি। প্রিভিয়াসলি আমরা কিভাবে করছি, যে ডাবল ইন্টিগ্রেশন যখন দেওয়া থাকবে তখন একটা ফাংশন দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে হচ্ছে এখানে dx, যদি দেওয়া থাকে dx, এবং এখানে দেওয়া থাকবে হচ্ছে, তাহলে আবার কি দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে হচ্ছে dy। তার মানে কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল, দুটা লিমিট দেওয়া থাকবে। ধরলাম এটা যদি নিউমেরিক্যাল লিমিট হয়, দুইটা যদি নিউমেরিক্যাল লিমিট হয় তাহলে কোনো সমস্যাই নেই। দুইটা নিউমেরিক্যাল লিমিট হলে এটাও হতে পারে, আবার একটা নিউমেরিক্যাল একটা ফাংশনের লিমিটও হতে পারে। তাহলে আমরা কিভাবে কাজ করছিলাম? আমরা কাজ করছিলাম এটা dx এর জন্য কাজ করবে, আর বাইরের যে লিমিটটা সেটা কার জন্য কাজ করবে, সেটা কাজ করবে হচ্ছে dy এর জন্য। ঠিক আছে, দেন আমরা করেছি একটা নিউমেরিক্যাল লিমিট, যেমন একটা যদি নিউমেরিক্যাল লিমিট 0 1 হয়, আর একটা হতে হবে কিসের লিমিট, আর একটা হতে হবে ফাংশনের লিমিট। তো এটাকে যদি আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখি, এটাকে যদি আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখি, আর এটাকে যদি আমি y ইকুয়াল টু রুট এক্স লিখি, তাহলে এখানে কার সাপেক্ষে করবো ইন্টিগ্রেশন? প্রথমে ইন্টিগ্রেশন করব y এর রেসপেক্টে, কারণ y এর রেসপেক্টে করতে গেলে y ইকুয়াল টু ফাংশনের লিমিট লেখা লাগে। তাহলে বাকিটা কার জন্য হবে? বাকিটা হবে x এর জন্য। তাহলে y এর জন্য কোনটা কাজ করবে? লোয়ার লিমিট কাজ করবে এক্স স্কোয়ার, আর আপার লিমিট কাজ করবে আমার রুট ওভার এক্স। এটা 2 ডাইমেনশন। এখন অঙ্ক আমাকে এভাবে তৈরি করে দেওয়া থাকতে পারে, দুইটাই নিউমেরিক্যাল লিমিট, অথবা একটা নিউমেরিক্যাল লিমিট একটা ফাংশন লিমিট, এভাবে দেওয়া থাকতে পারে। আবার আমাকে কি করা হতে পারে, আমার এরিয়া প্রবলেম গুলোর জন্য কিছু কিছু কার্ভ ড্র করে, গ্রাফ ড্র করে, সেখান থেকে আমাদের কি করা লাগবে, সেখান থেকে আমাদের এই এরিয়া গুলো বা লিমিট গুলো ফাইন্ড করা লাগবে। যদি এখানে কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে ঠিক আছে, আর নাহলে আমরা কি বের করি, আমরা এরিয়া ইকুয়াল টু লিখি কি জিনিস, তখন আমরা এরিয়া ইকুয়াল টু লিখি ডাবল ইন্টিগ্রেশন আর, এবং কি লিখি, ডিএ লিখি। এখানে ডিএ মানে হচ্ছে এই পুরোটা, মানে কি বোঝাচ্ছে, এই পুরোটার মানে হচ্ছে আমরা যে চিত্রটা আঁকবো সেখান থেকে আমরা এরিয়াটা বের করব। একটা হবে নিউমেরিক্যাল লিমিট, অপরটা হবে আমার ফাংশনাল লিমিট। এখন সেটা আমাকে কিভাবে দিবে, সেটা আমার যে গিভেন ইকুয়েশন, গিভেন কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের সাপেক্ষে আমাকে এইভাবে এরিয়াটা বের করতে হবে। তো আমরা 2 ডাইমেনশন করলাম, দেন 3 ডাইমেনশনের একটা অঙ্ক করলাম, 3 ডাইমেনশন মানে ট্রিপল ইন্টিগ্রালের একটা অঙ্ক করলাম। এখন ট্রিপল ইন্টিগ্রালের ভিতরে যেটা করা হয়, ট্রিপল ইন্টিগ্রাল করা হয় আসলে আমাদের ভলিউম বের করার জন্য। যেমন আমরা যখন এরিয়া বের করছিলাম তখন দেখেন আমাদের এই ডিএটা কি হচ্ছিল, হয় ডিএক্স হচ্ছিল, ডিএক্স ডিওয়াই, অথবা হচ্ছে ডিওয়াই ডিএক্স, যে কোনো দুইটা থেকে যে কোনো একটা হচ্ছিল, ডিএক্স ডিওয়াই অথবা ডিওয়াই ডিএক্স হচ্ছিল। তার মানে হচ্ছে আমরা এখানে কয়টা ভেরিয়েবল ইউজ করতেছি, আমরা এখানে দুইটা ভেরিয়েবল ইউজ করতেছি, কি আকারে, গুণ আকারে। দুইটা ভেরিয়েবল কি আকারে, গুণ আকারে। তাহলে দৈর্ঘ্য ইনটু, যদি এক্স যদি দৈর্ঘ্য হয়, ওয়াই হবে প্রস্থ, বা যেটাই ধরেন এভাবে যদি দুটা মান যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে এখন এটাকে যদি আমি ক্ষেত্রফলের জায়গায় এটাকে যদি আমি আয়তন করতে চাই, আয়তন মানে ভলিউম, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটা আরেকটা ডাইমেনশন লাগবে, সেটা আমি দিলাম জেড। তার মানে একটা হবে হাইট, একটা হবে উইথ, আর আরেকটা হবে ব্রেথ, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তিনটার যদি গুণফল করতে পারি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ভলিউম পাবো। তার মানে যেহেতু তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, তাহলে কয়টা ইন্টিগ্রেশন লাগবে, তিনটে ইন্টিগ্রেশন লাগবে। ঠিক আছে, তাহলে কয়টা ইন্টিগ্রেশন লাগবে, দুইটা ইন্টিগ্রেশন লাগবে। এইভাবে আমরা ভলিউম বের করতে পারি, যে তিনটা ইন্টিগ্রেশন দিয়ে তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে যদি আমরা সেটাকে ইন্ডিকেট করি, আমরা যদি সেটাকে ইন্টিগ্রেশন বের করি, তখন আমরা কি পাবো, ভলিউম পাবো। কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গায় যেহেতু আমরা 2 ডাইমেনশনারি এরিয়া বের করে আসার প্রসিডিউরটা শিখছি, তাহলে আমরা এখানে লিমিটটা, আমরা ভলিউম বের করতে গেলে আমরা এটাকে কম ইউজ করব। ভলিউম বের করতে 3 ডাইমেনশনের জন্য আমরা এটা ইউজ করব, ট্রিপল ইন্টিগ্রালের জন্য এটা ইউজ করব, কিন্তু ভলিউম বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব না। আমরা ইউজ করব হচ্ছে ভি ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন ইউজ করব, আর ইউজ করব, এবং ইউজ করব হচ্ছে ডিএ। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে তো এটা কনফ্লিক্ট হয়ে গেল, যে স্যার আমরা তো এই ফর্মুলা দিয়ে, আমরা এটা দিয়ে এরিয়া বের করেছি, ডাবল ইন্টিগ্রেশন আর ডিএ দিয়ে আমরা কি বের করে আসছি, এরিয়া বের করে আসছি। হ্যাঁ, আমিও এরিয়া বের করছি, কিন্তু এরিয়া কয় ডাইমেনশন, 2 ডাইমেনশন। তাহলে আমি যদি এখানে একটা জাস্ট এই জেড বসিয়ে দিই, তাহলে দেখো এখানে কি হচ্ছে, জেডটা যদি তার হাইট কনসিডার করো, তাহলে একটা হচ্ছে তার হাইট, আর একটা হচ্ছে উইথ, আর জেড হচ্ছে তার, সরি, একটা হচ্ছে তার লেন্থ, আর একটা হচ্ছে তার ব্রেথ। আর জেড যদি তার হাইট হয়,
তাহলে তিনটা মিলে কি হবে, এই তিনটা মিলে গুণফল dx এবং dy বা dy dx দুইটা অবশ্যই আছে, x এবং y এক্সিস এর মান দুটো অবশ্যই আছে, আর তার সাথে z গুণ করে দিতে পারি। তাহলে আমরা এভাবে টু ডাইমেনশনালিও বা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে কি বের করতে পারি, ভলিউম বের করতে পারি। আমরা এই প্রসিডিউরেই আমরা ভলিউম, ম্যাক্সিমাম ভলিউম বের করার চেষ্টা করব। যে কোনো অঙ্কের জন্য সবসময় এই ফর্মুলাটা মনে রাখবা, যে এই ভলিউম দিয়ে, এই ফর্মুলা ভি দিয়ে, ডাবল ইন্টিগ্রেশন আর জেড দিয়ে, এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা কি বের করার চেষ্টা করব, ভলিউম বের করার চেষ্টা করব। দেখি আমাদের কোশ্চেনটা কেমন আসে। আমাদের কোশ্চেনটা কেমন আসতে পারে, যেমন আমাদের কোশ্চেন আসতে পারে, find the volume V of the solid in the first octant bounded by the coordinate planes and the graph of the equation. coordinate planes মানে কি, আচ্ছা বলছি কোঅর্ডিনেট প্লেনস। এবং পুরো কোশ্চেনটা আমি যদি ভেঙে দিই তাহলে দেখো, বলছে আমাকে ভলিউম বের করতে কোথায়, ফার্স্ট অক্টেন্ট। ফার্স্ট অক্টেন্ট মানে হচ্ছে যেমন আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট বলি। কখন বলি, যদি সেটা আমার টু ডাইমেনশনাল ফিগার হয়, কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয় টু ডাইমেনশনালি। কিন্তু এটা যদি টু ডাইমেনশনাল না হয়, যখন থ্রি ডাইমেনশন হবে, তখন তল আসবে কয়টা, মোট তল আসবে হচ্ছে 8টা। দেখো এটাকে যদি টু ডাইমেনশন, আমি যদি একটা বক্স ড্র করি, টু ডাইমেনশনালি বা থ্রি ডাইমেনশনালি, যদি থ্রি ডাইমেনশন, তাহলে আমি একটা বক্স ড্র করতেই পারি। একটা বক্স ড্র করলাম, তাহলে মোট কয়টা তল আসলো বলো তো, মোট 8টা তল আসবে। 8টা না 6টা, 6টা তল আসবে, তাই না? 6টা তল আসবে, কিন্তু ধার আসবে কয়টা? ফার্স্ট অক্টেন মানে বোঝাচ্ছে যেহেতু ভলিউম বের করতে বলা হচ্ছে, তার মানে আমার ভলিউম মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফিগার। তাহলে একটা হচ্ছে, এটা যদি আমার এক্স হয়, এটা হবে ওয়াই, আর এটা হবে আমার জেড। তাহলে এখানে ধার কয়টা, এখানে ধার হচ্ছে আমার 8টা। এই একটা ধার, দুটা ধার, তিনটা ধার, চারটা ধার, 5টা, 6টা, 7টা, 8, এভাবে 8টা ধার আমি চিন্তা করতে পারছি, 8টা ধার আসবে। ঠিক আছে, এই 8টা ধার দিয়ে, এইটা 8টা ধারের মধ্যে আমাকে ফার্স্ট একটা ধার চিন্তা করতে হবে। কোন ধারটা, আমি যদি থ্রি ডাইমেনশনাল ফিগার ড্র করি, তাহলে এই ধারটা হচ্ছে ফার্স্ট ধার। এখান দিয়ে একটা বক্স যদি আমি চিন্তা করি, তাহলে ফার্স্ট অপশন, এখানে আমি একটা কি করতে চাচ্ছি, একটা প্লেন কনসিডার করতে চাচ্ছি, এবং কনসিডার করতে চাচ্ছি এই দুটো ফিগারের মধ্যবর্তী অঞ্চলটা আমাকে বের করার জন্য, এই দুটো ফিগারের মধ্যবর্তী অঞ্চলটা আমাকে বের করার জন্য। তো এটা থ্রি ডাইমেনশনাল ফিগার হওয়াতে আমাদের এটা ড্র করাটা খুব কঠিন, কারণ এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনকে যদি আমি টু ডাইমেনশনালি ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, দিস ইজ মাই স্ট্রেট লাইন। কিন্তু এটাকে যদি আমি থ্রি ডাইমেনশনাল ফিগারে নিয়ে যাই, একটা থ্রি ডাইমেনশনাল ফিগারে যদি তুমি এটা ড্র করতে চাও, যেমন আমি যদি কোনো একটা কাঠি ধরি, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, কিন্তু আসলে কি এটা কাঠি, এটা কি স্ট্রেট লাইন না, এটা স্ট্রেট লাইন না, বা এটাকে আমি এভাবে কনসিডার করতে পারবো না। থ্রি ডাইমেনশনালি এর কি থাকবে, একটা পার্ট থাকবে। তাহলে থ্রি ডাইমেনশনালি একটা স্ট্রেট লাইন হয়ে যায় কি, একটা স্ট্রেট লাইন হয়ে যায় একটা সারফেস, একটা তল হয়ে যায়। থ্রি ডাইমেনশনালি একটা স্ট্রেট লাইন কি হয়ে যাবে, একটা স্ট্রেট লাইন কি হয়ে যাবে, একটা সারফেস হয়ে যাবে। আর এই যে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা কি জিনিস, এটা কিসের ইকুয়েশন মনে হচ্ছে? এখানে আমরা বলছিলাম, আমরা শিখে আসছিলাম যে বৃত্তের ইকুয়েশন যদি আমরা কনসিডার করি, যে বৃত্তের ইকুয়েশনে কি থাকবে, দুইটা ভেরিয়েবল থাকবে এবং ভেরিয়েবলের পাওয়ার থাকবে সেম, এবং ভেরিয়েবলের পাওয়ার থাকবে 2, এবং তাদের কোফিশিয়েন্ট থাকবে সেম। তো ভেরিয়েবলের কোফিশিয়েন্ট যদি সেম থাকে, তার মানে আমার এটা কি করতেছে, থ্রি ডাইমেনশনাল একটা সার্কেল হচ্ছে, থ্রি ডাইমেনশনাল একটা সার্কেল। ধরো একটা সার্কেল যদি আমরা ড্র করি, এবং এটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর একটা সার্কেল, কিন্তু এটাকে যদি আমি হাইট দিই, যেমন এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, তাহলে এক্স এক্সিস বরাবর একটা মান আছে, ওয়াই এক্সিস বরাবর এর একটা মান আছে, এবং জেড এক্সিস বরাবর একটা মান আছে। কিন্তু জেড এক্সিস বরাবর আমি কিভাবে মানটা পাবো, জেড এক্সিস বরাবর মানটা পাবো, এই সার্কেলটাকে যদি আমি এর হাইট বরাবর উঠিয়ে দিই, এর হাইট বরাবর যদি উঠিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা সিলিন্ডার হয়ে যাবে। মানে কোনো একটা সার্কেল, তুমি যদি মাটিতে একটা সার্কেল ড্র করো, এবং সেই সার্কেলটাকে যদি একটা হাইট, মাটিতে সার্কেল, তার মানে মাটির উপরে তুমি কি করতে পারছো, একটা এক্স এক্সিস রাখতে পারছো, একটা ওয়াই এক্সিস রাখতে পারছো, তাহলে এটা হচ্ছে তোমার সার্কেল। কিন্তু জেড মানে হচ্ছে এর হাইট, তাহলে এটাকে যদি একটা হাইট দিয়ে দাও, একটা সার্কেলকে যদি হাইট বরাবর, উচ্চতা বরাবর বা উপরের দিকে উঠানোর চেষ্টা করো, তখন এটা কি ফরম্যাটের হবে, একটা সিলিন্ডার বা একটা পাইপের শেপ হবে। তাই এটা থ্রি ডাইমেনশনালি, কোন একটা সার্কেলকে যদি থ্রি ডাইমেনশন ফিগার ড্র করো, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সার্কেল, সেটা হয়ে যাবে আমার পাইপ বা সিলিন্ডার বলা হয়। পাইপ তো বলা হয় না ম্যাথমেটিক্যালি, এটাকে কি বলা হয়, এটাকে সিলিন্ডার বলা হয়। যদি তুমি একটা বোতল চিন্তা করো, নর্মাল একটা বোতল চিন্তা করো, বোতল, তো একটা বোতলের কি হয়, একটা বোতল যে মাটিতে রাখা আছে, তার মানে মাটির তলানিটা দেখো, বোতলের তলানিটা একটা গোল সার্কেল,
তার মানে সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং সেটা 1 থাকতে পারে বা 2 থাকতে পারে, তার রেডিয়াসটা ডিপেন্ড করতে পারে, সার্কেলের রেডিয়াস, এবং সেটা কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তার জেড, তার মানে এটা হচ্ছে একটা সিলিন্ডারের ইকুয়েশন। কোনটা সিলিন্ডারের ইকুয়েশন? এটা হচ্ছে একটা সিলিন্ডারের ইকুয়েশন। তার মানে আমরা একটা সিলিন্ডার এবং একটা স্ট্রেট লাইনের বা একটা পাতের মধ্যবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলটার ভলিউমটা বের করতে যাচ্ছি। কারণ এটা ইমাজিন করা খুব কঠিন, কিন্তু আমি যদি ম্যাথমেটিক্যালি 3 ডাইমেনশন না করে আমরা কি করতেছিলাম, আমরা 2 ডাইমেনশনাল যদি চিন্তা করি, আমরা ভলিউম বের করতে যাচ্ছি, ভলিউম। তাহলে ভলিউম বের করতে গেলে 2 ডাইমেনশনালি এখানে চিত্র আঁকার দরকার নেই, 3 ডাইমেনশনাল ফিগার গুলো আঁকাটা খুব কঠিন 2 ডাইমেনশনাল পেজের মধ্যে। তো আমরা যদি ভলিউম বের করতে চাই, আমাদের লাগবে হচ্ছে ভি, আমাদের লাগবে হচ্ছে আর, মানে যে রিজিয়নটা 2 ডাইমেনশন যে রিজিয়নটা আসবে সেই রিজিয়নের আর লাগবে, লাগবে হচ্ছে জেড, এবং লাগবে হচ্ছে আমার ডি এ। এখন দেখো আমার কোশ্চেনে কিন্তু জেড দেওয়া আছে, আমি যদি ভলিউম বের করতে চাই কোশ্চেনে কিন্তু আমার জেড দেওয়া আছে। কত দেওয়া আছে? জেড জেড দেওয়া আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। দিস ইজ আওয়ার ইকুয়েশন, দিস ইজ দ্য ভ্যালু ফর জেড। এখন আসবে ডিএ। ডিএ কোত্থেকে নির্ণয় করবো? আর 2 ডাইমেনশনাল ফিগার থেকে চিন্তা করবো। এখানে 2 ডাইমেনশনাল ফিগার কোনটা? 2 ডাইমেনশনাল ফিগার এটা, না 2 ডাইমেনশনাল ফিগার হচ্ছে স্ট্রেট লাইন? আমার এখানে 2 ডাইমেনশনাল ফিগার হচ্ছে আমার স্ট্রেট লাইন, কারণ এখানে জেড আছে তাই এটাকে 3 ডাইমেনশন, এটাকে 2 ডাইমেনশন অবশ্যই হচ্ছে না, তাই এটাকে আমি কনসিডার করতে পারবো না। এখান থেকে রেডিয়াস না, এখান থেকে রিজন বা এখান থেকে ইন্টিগ্রেশনের লিমিট বা বের না করে আমরা সবসময় 2 ডাইমেনশনাল ফিগারটা থেকে আমরা কি করব, আমরা আমাদের এরিয়াটা বা আমাদের লিমিটটা বের করার চেষ্টা করবো। তা আমরা এরিয়ার কিভাবে লিমিট বের করে, ধরো আমরা 2 ডাইমেনশনাল ফিগারটাকে ড্র করি, এই স্ট্রেট লাইনটাকে আমরা ড্র করার চেষ্টা করি। তো এটাকে যদি আমরা ড্র করার চেষ্টা করি, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। কেন এটা স্ট্রেট লাইন? কারণ এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই, এবং ভেরিয়েবল এক্স ওয়াই এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 1, তাই এটা হচ্ছে আমার এটা হচ্ছে স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইন যদি আমি ড্র করতে চাই, কি হিসেবে ড্র করব? প্রথমে এক্স ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই মান কত আসে? ওয়াই এর মান আসে 2। তাহলে এটা 1, এটা হচ্ছে আমার 2, এটা একটা পয়েন্ট। আর ওয়াই ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু আসবে 1। তার মানে আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্ট অনুযায়ী আমরা একটা কি করতে পারবো, একটা স্ট্রেট লাইন ড্র করতে পারবো। যদি আমার স্ট্রেট লাইন ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে একটু আমরা একটু বড় করে আঁকার চেষ্টা করি। আমরা একটু ফাঁকা জায়গা নিই, আমরা এখন একটু বড় করে আঁকার চেষ্টা করি আমাদের স্ট্রেট লাইনটা। আমরা 2 ডাইমেনশন ফিগার আর তোমাদের ড্র করতে হবে না, তোমরা জাস্ট এটাকে রাফ হিসাবে ড্র করে জাস্ট চিত্রটা এঁকে জাস্ট লিমিটটা বসানোর জন্য। তাহলে একটা পয়েন্ট ছিল 1 2 তে, আরেকটা ছিল কোথায়? আরেকটা ছিল 1 1 0 তে। এটা যদি আমরা ড্র করি, এটা যদি আমরা ড্র করি তাহলে কোথায় যাবে? হবে না। দেখুন দিস ইজ আওয়ার স্ট্রেট লাইন, দিস ইজ আওয়ার স্ট্রেট। এখান থেকে আমরা লিমিট বের করার চেষ্টা করব। তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর সেটা ছেদ করতেছে 0 তে এবং কোথায়? 1 এ। ওয়াই অ্যাক্সিস বরাবর ছেদ করতেছে 0 তে এবং 2 তে। তো আমরা প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর যাই। এক্স অ্যাক্সিস বরাবর যদি যাই তাহলে লিমিট কত পাচ্ছি? এক্স অ্যাক্সিস বরাবর 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 1 পর্যন্ত। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কতটুকু পাচ্ছি? ওয়াই অ্যাক্সিস বরাবর এখন বলতে পারো স্যার এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর তো শুধুমাত্র একটা জিনিসই পাচ্ছি, শুধুমাত্র আমি স্ট্রেট লাইনটাই পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি না। এখানে আমাদের যেহেতু বলছে ফার্স্ট অক্টেন্ট, আমাদের কোশ্চেনে দেখো একটা জিনিস বলা আছে, আমাদের বলা হচ্ছে ফার্স্ট অক্টেন্ট, মানে যে প্রথম যেই ভাগটা অষ্টম অষ্টম যে 8টা ধার আসবে তার মধ্যে প্রথম ধারটা আমাকে চিন্তা করতে হবে। তো প্রথমে যদি আমরা ধারটা চিন্তা করি তাহলে আমার প্রথম ধারটা কেমন হবে? প্রথম ধারটা হবে এইখানে 2 ডাইমেনশনাল ফিগারটাকে আমাদের 3 ডাইমেনশনাল ফিগারে ড্র করে নিয়ে এখান থেকে একটা 3 ডাইমেনশনাল ফিগার আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টেন্ট, এবং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর প্রথম ভাগটা কি আসছে? প্রথম ভাগটা আসছে y ইকুয়াল টু 0 আসছে। কত আসছে? আমার যদি যাই প্রথম ভাগটা কি আসছে? প্রথম অক্টেন্ট যদি চিন্তা করো এখানে, তাহলে ধার আসছে y ইকুয়াল টু 0 এক্স অ্যাক্সিস বরাবর। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আমার
জেড আমি নিয়েছি ফার্স্ট অক্টেন্ট, প্রথম যেই ভাগটা, প্রথম যে কর্নারটা আসবে, ধারটা আসবে, সেই ধারটা আমি চিন্তা করলাম এই ধারটা হচ্ছে ফার্স্ট কর্নার। তাহলে আমার যদি আমি ওয়াই এক্সিস বরাবর যাই তাহলে প্রথম ধার কাকে পাচ্ছি, এক্স এক্সিস কে পাচ্ছি। তাহলে এক্স এক্সিস একটা লিমিট হিসেবে কাজ করবে। তাহলে এক্স এক্সিস ওয়াই কত, এক্স এক্সিসে ওয়াই হচ্ছে আমার, এক্স এক্সিসে ওয়াই হচ্ছে আমার 0। আর উপরে কাকে পাচ্ছি, উপরে পাচ্ছি স্ট্রেট লাইন কে। স্ট্রেট লাইনের ইকুয়েশন কত ছিল, স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। এটা ছিল আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এটা কার থেকে লিমিট নিচ্ছে, ফাংশনের লিমিট নিচ্ছে কার থেকে, ফাংশনের লিমিট নিচ্ছি ওয়াই থেকে। তাহলে ভিতরেরটা হচ্ছে ওয়াই, আর 0 1 নিচ্ছে কোন এক্সিস থেকে, এক্স এক্সিস থেকে। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার dx, এটা হচ্ছে আমার dx। তাহলে y axis বরাবর যেহেতু, তাহলে আমাকে লিখতে হবে স্ট্রেট লাইনটা y ইকুয়াল টু সামথিং আকারে। তাহলে y ইকুয়াল টু যদি সামথিং আকারে লিখি কত পাচ্ছি, 2 মাইনাস 2x। এখন বের করা সম্ভব। তাহলে আমার লিমিট পেয়ে গেলাম, আমি ফাংশন পেয়ে গেলাম, আমার লিমিট দেওয়া আছে y এর সাপেক্ষে কাজ করবে 0 থেকে 2 মাইনাস 2x এবং x এর সাপেক্ষে কাজ করবে 0 1। এবং এভাবে আমরা টু ডাইমেনশনালি কোন একটা ইকুয়েশন থেকে আমরা লিমিট বের করব এবং z এর মানটা ফাইন্ড করে আমরা কি বের করতে পারি, এভাবে আমরা কোনো কিছুর কোনো একটা থ্রি ডাইমেনশনাল ফিগারের ভলিউম আমরা বের করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? আমি আবার দেখাচ্ছি যে আমার কাছে দেওয়া আছে থ্রি ডাইমেনশনাল ফিগার, কিন্তু আমি ড্র করতেছি টু ডাইমেনশনাল ফিগার থেকে। আমি কি করতেছি, টু ডাইমেনশনাল ফিগার থেকে আমি আমার লিমিট বের করতেছি। তাহলে এখানে থ্রি ডাইমেনশনাল ফিগার এবং টু ডাইমেনশনাল ফিগার গুলো আমার সম্পর্কে ধারণা থাকতে হবে যে যেসব ইকুয়েশনে হচ্ছে আমার, যেসব ইকুয়েশনে দেখবেন আমার কাছে দেওয়া আছে থ্রি ডাইমেনশন, তিনটা ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে, সেগুলো থ্রি ডাইমেনশনাল ফিগার। তাহলে আমি লিমিটটা এই সব ফিগার থেকে নিতে পারবো না, আমাকে নিতে হবে টু ডাইমেনশনাল ফিগার থেকে। আমরা আরো কিছু অঙ্ক করবো তখন দেখবেন মিলে যাচ্ছে জিনিসগুলো। তাহলে টু ডাইমেনশনাল ফিগার থেকে আমরা কি করব, লিমিট চিন্তা করব। কেন? কারণ আমার লিমিটটা হচ্ছে টু ডাইমেনশন, দুইটা ইন্টিগ্রেশন। তাহলে একটা হবে এক্স এর জন্য আর একটা হবে ওয়াই এর জন্য। সেজন্য আমি টু ডাইমেনশনাল ফিগার থেকে আমি কি করতেছি, লিমিট ড্র করতেছি। তো টু ডাইমেনশনাল ফিগারটাকে একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এক্স এক্সিস বরাবর লিমিট নিলাম 0 1, যেটা মোটামুটি বোঝা যাচ্ছে। আর ওয়াই এক্সিস বরাবর নিলাম প্রথমে ওয়াই ইকুয়াল টু 0। কেন? আমাকে ফার্স্ট অক্টেন্ট থেকে নেওয়া হচ্ছে। তাহলে ফার্স্ট অক্টেন্ট হচ্ছে আমার কোনটা, আমি যদি এটাকে একটা বক্স করতে চাই তাহলে এখানে একটা বক্স, এটা একটা ধার, তাই না, এখানে একটা ধার, এখানে একটা ধার, এখানে একটা ধার, এটা যেখানে মিলবে এখানে একটা ধার, এই একটা সবগুলো মিলালে হচ্ছে আপনার কি হচ্ছে, একটা বক্স হচ্ছে। তাহলে এই যে ভিতরের যেই পোর্শনটা, এটাকে আমি বলছি ফার্স্ট অক্টেন্ট। অথবা আপনি যদি এটাকে ধরেন, এটাকে ফার্স্ট অক্টেন্ট ধরেন, তাহলে ফার্স্ট অক্টেন্ট ধরলে এটা হচ্ছে জেড, বা এটা হচ্ছে আপনার ওয়াই, এটা হচ্ছে আপনার এক্স। তাহলে আমার স্ট্রেট লাইনটা কোন দিকে যাবে, এটা হচ্ছে স্ট্রেট লাইন, জেড এক্সিস বরাবর তার কোনো মান নাই। তাহলে প্রথম কাকে পাচ্ছেন, প্রথমে পাচ্ছেন এ কে, তারপরে পাচ্ছেন আপনি পাচ্ছেন এই লাইনটাকে পাচ্ছেন। এভাবে ফার্স্ট অক্টেন্ট আপনি যেটা ধরবেন সেই আঙ্গিকে আপনাকে ওয়াই এর লোয়ার লিমিটটা বের করা লাগবে, আর ওয়াই এর আপার লিমিট স্ট্রেট লাইন, কারণ সেটা সবসময় পাচ্ছেন। তাহলে এখানে ওয়াই এর জন্য যেহেতু লিখতেছেন, তাহলে সেটা হবে ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস 2x। একটু হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু প্রথমবার করেন তারপর দেখবেন জিনিসগুলো এভাবে আসছে। প্রথমে হচ্ছে আমাকে টু ডাইমেনশন থেকে লিমিট বের করতে হবে। লিমিট বের করাটা একটু কঠিন, যে আমি এটাকে এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরলাম, এটাকে এক্স এক্সিস ধরলাম, এটাকে আমি জেড এক্সিস ধরলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট অক্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট অক্টেন্ট। আমার যে থ্রি ডাইমেনশনাল ফিগার আসবে, সেই থ্রি ডাইমেনশনাল ফিগারে এটা যদি এখানে ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমার 2 পয়েন্ট। তাহলে এই অক্টেন্ট যদি চিন্তা করি, তাহলে আমার আমি যদি এরিয়া নিই এক্স এবং ওয়াই এক্সিস থেকে, তাহলে অক্টেন্টের মধ্যে কাকে সে পাচ্ছে, প্রথমে পাচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 বা এক্স এক্সিস কে, তারপরে পাচ্ছে আমার স্ট্রেট লাইন কে। তাই আমার ওয়াই এর যে লিমিটটা সেটা হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 থেকে y ইকুয়াল টু 2 মাইনাস 2x পর্যন্ত। এই জন্য y এর লিমিটটা এভাবে কাজ করতেছে। z এর মান দেওয়া আছে, z দেওয়া আছে, ডিরেক্ট z চিন্তা করবেন। x এর লিমিট নিয়েছেন কত, x এর লিমিট নিয়েছেন 0 থেকে 1 পর্যন্ত, কারণ সে x এক্সিস বরাবর 0 থেকে 1 পর্যন্ত গিয়েছে। তাহলে ভিতরেরটা হচ্ছে y এর লিমিট আর বাইরেরটা হচ্ছে আমার x এর লিমিট। তাহলে আপনি টু ডাইমেনশনাল বা ডাবল ইন্টিগ্রেশন করলেন এবং সেখানে লিমিটগুলো বসিয়ে দিয়ে আপনি সেটাকে ফাইন্ড আউট করলেন। This is how you can find or you can determine the volume of a solid. এখানে চিত্র আঁকার কোনো দরকার নেই, কারণ চিত্র আঁকার দরকার নেই। আপনার জাস্ট ডাইমেনশনটা কনসিডার করার জন্য আপনি টু ডাইমেনশন ফিগার আঁকতে পারেন। থ্রি ডাইমেনশন ফিগার মানে এই সিলিন্ডারটা আপনাকে আঁকার কোনো দরকার নেই, কারণ সিলিন্ডার আঁকতে গেলে আপনাকে সেটা ভিজুয়ালাইজেশন করাটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, যেহেতু আমি এখানে
একটা পেজের উপর 2 ডাইমেনশন পেজের উপর 3 ডাইমেনশনাল ফিগার ড্র করব, তাই এটা আমার পক্ষে সম্ভব না, তাই এখানে চিত্র আঁকার তেমন কোনো দরকার নেই। যদি ভলিউম আসে চিত্র আঁকার কোনো দরকার নেই। একই জিনিস আসবে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড, ভলিউম বের করতে বলছে, বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার। এখানে দেখেন সিলিন্ডারটাকে, সিলিন্ডার হচ্ছে একটা সার্কেল, মানে সার্কেল মানে সিলিন্ডারের যে তলানিটা সেটা সার্কেল, এটাকে যদি জেড এক্সিস পর্যন্ত আমি বাড়িয়ে দিই তাহলে এটা সিলিন্ডার হয়ে যাবে। সিলিন্ডার একটা প্লেন দেওয়া আছে এবং একটা জেড দেওয়া আছে। আমি এত চিত্রতে যাব না, আমি জাস্ট ডিরেক্টলি আমার ভলিউম বের করার চেষ্টা করব। তাহলে ভলিউম বের করতে গেলে কি কি লাগে? 2 ডাইমেনশনাল একটা ইকুয়েশন থেকে আমার রিজিয়ন বের করা লাগবে, মানে লিমিট বের করা লাগবে, আমার জেড লাগবে, এবং এই রিজিয়নটা যেভাবে থাকবে সেই আঙ্গিকে আমার কি লিখতে হবে? সেই আঙ্গিকে আমার ডি এটাকে বসাতে হবে, যে ডিএক্স ডিওয়াই হবে না ডিওয়াই ডিএক্স হবে, সেটা তার উপর ডিপেন্ড করবে। আমার প্রাপ্ত যে রিজিয়নটা পাবো এখান থেকে সেটা পাবো। ওকে, মান বসাই। এখন প্রথমে মান বসাবো হচ্ছে, আমি লিমিটের মান বসাবো না, এখন প্রথমে মান বসাবো জেড এর মান বের করেন। কোথায় কোথায় জেড আছে আমার ইকুয়েশনে? এখানে কোনো জেড নাই, তাহলে এটা কাজ করতেছে না। জেড আছে হচ্ছে এখানে, আর জেড আছে হচ্ছে এখানে, এই দুইটা জিনিসে জেড আছে ইকুয়েশন, গিভেন ইকুয়েশনের মধ্যে জেড আছে এই দুইটার মধ্যে। তাহলে কোনটা আমি কনসিডার করব? জেড ইকুয়াল টু 0 কনসিডার করব না ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4 কনসিডার করব? যেখান থেকে যদি আমি জেড এর মান বের করি তাহলে কত পাচ্ছি আমি? 4 মাইনাস ওয়াই কনসিডার করব। কোনটা আমি কনসিডার করব? জেড ইকুয়াল টু 0 কনসিডার করব না জেড ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই কনসিডার করব? আমার কাছে জেড দেওয়া আছে দুইটা, তাহলে আমি দুইটার মধ্যে যে কোনো একটাকে কনসিডার করতে হবে আমার জেড এর জন্য, আমার ইকুয়েশনের আমার ভলিউম বের করার জন্য। তাহলে হুইচ ওয়ান উই উইল পিক ফর ফাইন্ডিং আওয়ার ভলিউম? কোনটা কনসিডার করবেন আপনারা? চিন্তা করেন তো, একটু একটু বুদ্ধি খাটান। বুদ্ধি খাটান। স্যার ওয়াই প্লাস প্রবলেম করছে, বুঝি নাই কি বলছিলেন, একটু আবার বলুন। স্যার ওয়াই প্লাস জেড এর জায়গায় স্যার জেড এর মান 0 বসানো যাবে না? এখানে আমি বলছি যে আমার এখানে জেড এর তো ভ্যালু লাগবে, তাই না? আমার এখানে জেড এর ভ্যালু লাগবে কোথায়? আমার এখানে হচ্ছে জেড এর ভ্যালু লাগবে। এই জেড এর ভ্যালুতে আমি যে তিনটে ইকুয়েশন আমার কাছে দেওয়া আছে, তিনটার মধ্যে কোথা থেকে আমি জেড এর ভ্যালুটা পিক করব? জেড ইকুয়াল 4 মাইনাস ওয়াই নিব। z equal to 4 minus y. হ্যাঁ, জেড ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই নিব। কেন নিব? কারণ যদি আমি সাপোজ কনসিডার করি জেড ইকুয়াল টু 0, তাহলে আমার পুরো ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাচ্ছে না? পুরো জিনিসটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি আর ভলিউম পাচ্ছি না। কিন্তু আমার একটা ভলিউম থাকবে, কোন একটা সিলিন্ডারে তো অবশ্যই কোনো না কোনো ভলিউম থাকবে। ভলিউম দেন বা এরিয়া, ভলিউম, হাইট বা লেন্থ কখনো কি হয় না? নেগেটিভ বা 0 হবে না। হয় না। ঠিক আছে, 0 বা নেগেটিভ কখনোই হয় না, তাই আমার এখানে এটাকে 0 কনসিডার করা যাবে না। তাহলে আমি জেড এর ভ্যালু পেয়ে গেলাম কত? জেড এর ভ্যালু পেয়ে গেলাম 4 মাইনাস ওয়াই। এখন আমরা কি করব? আমরা 2 ডাইমেনশনাল ফিগার থেকে একটা 2 ডাইমেনশনাল ফিগার কনসিডার করব। 2 ডাইমেনশনাল ফিগার থেকে কি কনসিডার করব? 2 ডাইমেনশনাল ফিগার থেকে আমরা আমাদের লিমিট কনসিডার করব, এক্স এর লিমিট এবং ওয়াই এর লিমিট। কারণ আপনি কনসিডার করেন যে আপনি আপনার এখানে যে সব ইকুয়েশন দেওয়া আছে সেগুলোর মধ্যে 2 ডাইমেনশনাল ফিগার কে কে দেওয়া আছে? 2 ডাইমেনশনাল ফিগার বা আপনার এক্স এবং ওয়াই, আপনি যেহেতু জেড বসাই ফেলছেন, তাহলে আপনার এখন ডি এ তে কে কে আছে? ডি এ তে আছে শুধুমাত্র এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই আছে কোথায় কোথায় সেটা একটু চিন্তা করে দেখেন, তাহলে কোন ইকুয়েশনটা কনসিডার করলে আপনার এক্স এবং ওয়াই এর লিমিট আপনি বের করতে পারবেন। আমার লাগবে এক্স এবং ওয়াই এর লিমিট, তাহলে আপনাকে ইকুয়েশন চুজ করতে হবে, এমন ইকুয়েশন চুজ করতে হবে যেখানে আপনি এক্স ও পাবেন ওয়াই ও পাবেন। কোন ইকুয়েশনটা চুজ করবেন? স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4। হ্যাঁ, এক্স স্কয়ার এটা কনসিডার করতে পারেন, আবার এটাকেও কনসিডার করতে পারেন। দুইটাই তো কনসিডার করা যায়। হ্যাঁ, এটাও কনসিডার করতে পারেন, আবার এটাও কনসিডার করতে পারেন, তাই না? এটা কনফিউশন আছে। কিন্তু আপনি যদি এটা কনসিডার করেন তাহলে আপনি কার ভ্যালু পাচ্ছেন? শুধু ওয়াই এবং জেড এর পাচ্ছেন, ইজ ইট? তাই তো? ওয়াই এর লিমিটটা পাবেন এবং জেড এর লিমিটটা পাবেন। এখানে কোনো এক্স পাবেন না এখানে স্যার। কোনো এক্স পাবেন না। কিন্তু আপনার দরকার না কাকে? স্যার, আপনার দরকার কাকে কাকে? আপনার ডিএ দরকার। ডিএ মানে হচ্ছে X, ডিএক্স Y। এবং ওয়াই, এক্স এবং ওয়াই দরকার। তাহলে আমরা dy। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারবো না? এটাকে
কনসিডার করতে পারবো না। আমরা কাকে কনসিডার করব? আমরা এটাকে কনসিডার করব। তাহলে দেখি এটাকে টু ডাইমেনশনাল ফিগারে ড্র করে যাই। স্যার লিমিটটা 4 4 হয় না? না, এটা ড্র করলাম, ঠিক আছে। এটা সার্কেল। কেন এটা সার্কেল? সেন্টার মূল বিন্দুতে। ইজ ইট সার্কেল? সেন্টার কোথায়? মূল বিন্দুতে। এর রেডিয়াস কত? আচ্ছা 2। এর রেডিয়াস হচ্ছে 2। তাহলে এটা এক্স অ্যাক্সিস ছেদ করবে 2 তে এবং ওয়াই এবং আর এর ছেদ করবে কোথায়? -2 তে। ইজ ইট? তাই তো? ঠিক আছে। Yes, sir. তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি নিউমেরিক্যাল লিমিট নেই, একটা হবে -2 আর একটা হবে কত? +2। তাহলে আমি ডিএক্স লিখে ফেললাম, আমি ডিএক্স দিয়ে ফেললাম। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি যাবে? ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে হচ্ছে ফাংশন। তাহলে কোন ফাংশনটাকে আগে পাচ্ছেন? কাকে আগে পাচ্ছেন? সার্কেলটাকেই তো আগে পাচ্ছেন, তাই না? তাই তো? জি স্যার। তাহলে সার্কেল এখানে কাকে লিখবেন? দেখেন একদম জিনিসটাকে এত জটিল না করে আমি সহজ করি। তাহলে ওয়াই এর জন্য লিমিট লিখবো। তাহলে ওয়াই এর জন্য লিমিট লিখতে হলে এখান থেকেই তো পাবো, বা সার্কেল থেকেই তো পাবো। তাহলে এটাকে কি আকারে লিখতে হবে? সার্কেলটাকে ওয়াই ইকুয়াল লিখতে হবে না? সার্কেলটাকে যদি ওয়াই ইকুয়াল লিখেন তাহলে আপনি কি পাচ্ছেন দেখেন তো? একটা পাচ্ছেন প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার পাচ্ছেন, ঠিক আছে। যদি এখান থেকে ওয়াই এর ভ্যালু লিখতে চান, তার মানে দেখেন এখানে লোয়েস্ট মান কত ওয়াই এর? এখানে লোয়েস্ট মান হচ্ছে 4 মাইনাস এক্স স্কয়ার, মানে হচ্ছে এই যে নিচের পার্থক্য হচ্ছে নেগেটিভ মান, সার্কেলের নেগেটিভ মান। সেটা কে দিবে? ওয়াই এর জন্য সেটা দিবে -4 মাইনাস এক্স স্কয়ার। তাই এটা -4 মাইনাস এক্স স্কয়ার। সরি, এখানে একটা স্কয়ার রুট দেই নেই আমি, স্কয়ার রুটটা হবে এই যে মাইনাসের বাইরে, আর উপরেরটাকে উপরেরটা হবে এক্স এর পজিটিভ মান, ওয়াই এর পজিটিভ মানগুলো। তাই ওয়াই এর পজিটিভ মানকে, ওয়াই এর পজিটিভ মান হচ্ছে 4 মাইনাস এক্স স্কয়ার। দেখেন ওয়াই এর লিমিট বুঝছেন কিনা বুঝেন বলেন। ওয়াই এর জন্য যদি লিমিট লিখি, ডি ওয়াই এর জন্য যখন আমি লিমিট লিখবো তখন কি ইকুয়াল টু লিখবো? ওয়াই ইকুয়াল টু লিখবো। তা আমার এখান থেকে বের করে কষ্ট হচ্ছে, কারণ এটা পুরোটাই সার্কেল। তাহলে সার্কেল কোন পার্টটুকু নিব? তাহলে সার্কেলকে ওয়াই ইকুয়াল টু করে দিই। ওয়াই ইকুয়াল টু করে দিলাম, ওয়াই ইকুয়াল টু করে দিলে আমি কয়টা ভ্যালু পাবো? দুইটা। একটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ ভ্যালু গুলো, আর একটা হচ্ছে ওয়াই এর পজিটিভ ভ্যালু গুলো। তাহলে ওই নেগেটিভ ভ্যালু গুলো সবসময় লোয়ার লিমিট, পজিটিভ গুলো অবশ্যই আপার লিমিট। তাহলে ওয়াই এর নেগেটিভ ভ্যালু গুলোকে মাইনাস স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার এবং আপার লিমিট গুলোকে স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার। আর কিছু লাগবে আপনার ভলিউম বের করতে? স্যার লিমিট দুটো আরেকবার একটু বুঝাই দেন। আর কিছু আমার লাগছে না। তো এখানে আমার আবার বুঝাচ্ছি, দেখেন আমার যেহেতু ভলিউম, আমি 3 ডাইমেনশনাল ফিগার ড্র করতে হবে না, তো 3 ডাইমেনশনাল ফিগারে যায়েন না, তাই আমার লাগবে ভলিউম। তাহলে ভি ইকুয়াল, ঠিক আছে। আমি এখন ডিরেক্ট লিখবো, ডাবল ইন্টিগ্রেশন লাগবে, তার মান লাগবে জেড এর মান, জেড। তাহলে জেড কোথায় কোথায় আছে? জেড আছে এখানে একটা, জেড আছে এখানে একটা, জেড ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু আছে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4। তাহলে আমরা কোনটা কনসিডার করব? জেড ইকুয়াল টু 0 আমরা কনসিডার করতে পারবো না। কেন? কারণ এটা যদি কনসিডার করি তাহলে আমাদের সবকিছু 0 হয়ে যাচ্ছে। তাই আমরা কনসিডার করব এটাকে, কনসিডার করব। এখান থেকে যদি জেড এর মান বসান তাহলে কত পাবেন? 4 মাইনাস ওয়াই। এখন আমি লিমিট নিব। এখানে কে থাকে? এখানে থাকে ডিএ। এখানে থাকে কে? ডিএ মানে এক্স এবং ওয়াই, আর এটা হচ্ছে টু ডাইমেনশনাল রিজিয়নটা। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর লিমিট কনসিডার করব, এক্স এর লিমিট এবং ওয়াই এর লিমিট কনসিডার করব। তাহলে এক্স এর এবং ওয়াই এর লিমিট যদি কনসিডার করতে চাই, আমার কাছে ইকুয়েশন দেওয়া আছে 3টা। তাহলে এখান থেকে আমরা কোন কোন মানগুলো কনসিডার করব, কোন কোন ইকুয়েশন গুলো কনসিডার করব? আমরা যদি এক্স এবং ওয়াই এর চাই, এখানে ওয়াই পাবো, এক্স পাবো না, তাহলে এটা আমার বাদ। এখানে তো নাই, বাদ। আর শুধুমাত্র দেখেন একটা ইকুয়েশনে আছে এখানে, এখান থেকে আমি এক্স এবং ওয়াই এর লিমিট পাবো। তো এক্স এবং ওয়াই এর লিমিট যদি পাইতে চাই তাহলে আমাকে একটা জিনিস ড্র করতে হবে। এই এটাকে টু ডাইমেনশনালি ড্র করে, যেহেতু টু ডাইমেনশনাল ফিগার, তাহলে এটাকে যদি ড্র করেন এটা সেন্টার দিয়ে যাবে, কারণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং এর রেডিয়াস কত? এর রেডিয়াস হচ্ছে 2 স্কয়ার, মানে হচ্ছে রেডিয়াস হচ্ছে 2। তার মানে এটা এক্স এক্সিস কে কাট করবে 2 দিয়ে, ওয়াই এক্সিস কে কাট করবে, এক্স এক্সিস কে -2 দিয়ে এবং 2 দিয়ে কাট করবে। তাহলে এক্স এক্সিস এর আমরা লিমিট পেয়ে যাচ্ছি, আপার লিমিট এবং লোয়ার লিমিট। যদি আমরা এক্স এক্সিস থেকে লিমিট নিই, তাহলে এক্স এক্সিস বরাবর লিমিট হচ্ছে -2 থেকে +2। আর এখন তাহলে ওয়াই এক্সিস বরাবর যাব, ওয়াই এক্সিস বরাবর যদি যাই তাহলে আমি কাকে পাচ্ছি? সেই সার্কেলটাকেই পাচ্ছি। তাহলে সার্কেলটা কে? সার্কেলটা হচ্ছে এটা, সার্কেলটা হচ্ছে আমার এটা। তাহলে সার্কেল যদি পাই তাহলে নিচের পার্টটুকু কে? নিচের পার্টটুকু সার্কেল,
উপরের পার্টটুকু সার্কেল, তাহলে কিভাবে লিখবো? একটা সার্কেলের নেগেটিভ মান, সার্কেলের ওয়াই এর নেগেটিভ মানগুলো, আর একটা হচ্ছে সার্কেলের মানে এই জায়গা দিয়ে যেখানে যাবে সেটা হচ্ছে সার্কেলের নেগেটিভ মানগুলো, আর এই জায়গা দিয়ে যদি যায় তাহলে সেটা সার্কেলের পজিটিভ মানগুলো। কার জন্য? ওয়াই এর জন্য। তাহলে ওয়াই এর জন্য যেহেতু আমরা বের করবো, তাহলে বাইরেরটা আমি লিখছি ডিএক্স এর জন্য, তাহলে ভিতরেটা ওয়াই এর জন্য কাজ করবে। তাহলে ওয়াই এর জন্য যদি কাজ করে এখানে কি ইকুয়াল টু লিখতে হয়? ওয়াই ইকুয়াল লিখতে হয়, তাই না? ওয়াই এর জন্য যেহেতু বের করতেছি ওয়াই ইকুয়াল লিখতে হয়, এখানেও কি লিখতে হয়? এখানেও ওয়াই ইকুয়াল টু লিখতে হয়। তাহলে ওয়াই ইকুয়াল যদি লিখতে হয় তাহলে সার্কেল থেকে লিখতে হবে, কারণ আমরা সার্কেলটাকে পাচ্ছি আপার লিমিট এবং লোয়ার লিমিট আকারে। এটাকে ওয়াই ইকুয়াল টু লিখেন। তাহলে এটাকে যদি ওয়াই ইকুয়াল টু লিখেন প্রথমে পাবেন ওয়াই স্কয়ার, সরি প্রথমে পাবেন ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার, সরি এক্স স্কয়ার না, মাইনাস 4 মাইনাস এক্স স্কয়ার, 4 মাইনাস এক্স স্কয়ার। আর এটা যদি স্কয়ারটা উঠাই দেন তাহলে কি পাবেন? স্কয়ারটা উঠাই দিলে ওয়াই ইকুয়াল টু পাবেন হচ্ছে প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার। তাহলে লোয়ার লিমিটটাকে, লোয়ার লিমিট হচ্ছে ওয়াই এর নেগেটিভ মানগুলো, তাহলে ওয়াই এর নেগেটিভ মান কত? ওয়াই এর নেগেটিভ মান হচ্ছে মাইনাস স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার। আর আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে ওয়াই এর পজিটিভ মানগুলো, তাহলে ওয়াই এর পজিটিভ মানগুলো হচ্ছে স্কয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কয়ার। বুঝতে পারছেন কিভাবে করছি? আপনি চাইলে ওয়াই অ্যাক্সিস থেকেও নিউমেরিক্যাল মান নিয়ে করতে পারেন, কারণ অঙ্কটা যে কোনো ভাবেই যাবে। ওয়াই অ্যাক্সিস থেকেও নিউমেরিক্যাল মান নিয়ে করতে পারেন, এক্স অ্যাক্সিস থেকেও আপনি ফাংশনের ভ্যালু নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, ওয়াই এর এই জায়গায় ডিওয়াই ডিএক্স এর জায়গায় চেঞ্জ হবে, ডিএক্স ডিওয়াই আসবে এখানে, এখানে আসবে -2 থেকে 2 ওয়াই লিমিট অবশ্যই থাকবে এরকম, কারণ এর রেডিয়াস 2, ওয়াই অ্যাক্সিস কে 2 দিয়ে কাটবে, -2 দিয়ে কাট করবে। আর এক্স অ্যাক্সিস থেকে যদি আপনি ফাংশন নেবেন তাহলে এক্স ইকুয়াল টু পাবেন -4 মাইনাস ওয়াই স্কয়ার আর প্লাস 4 মাইনাস ওয়াই স্কয়ার হবে। কিন্তু আমি এক্স অ্যাক্সিস থেকে নিউমেরিক্যাল লিমিট আর ওয়াই অ্যাক্সিস থেকে ফাংশনাল লিমিট নিয়েছি, তাই আমারটা এরকম আসছে। ঠিক আছে? বুঝতে পারছেন কিভাবে করছে? থ্রি ডাইমেনশনালি আপনার এখানে ফিগার যদি দেওয়া আছে, কিন্তু ফিগার ড্র করার কোনো দরকার নেই, কারণ ফিগার ড্র করতে গেলে আপনার খুব বেশি হ্যারাসমেন্ট বা হ্যাসেল হবে বা অনেক বেশি টাফ হবে, তাই এখানে চিত্র আঁকার কোনো দরকার নেই। ভলিউম মানেই হচ্ছে আপনি ডিরেক্টলি টু ডাইমেনশন থেকে টু ডাইমেনশন একটা ইকুয়েশন বের করবেন, টু ডাইমেনশন ইকুয়েশন থেকে আপনি লিমিট বের করবেন, এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট, আর বের করবেন জেড লাগবে। তাহলে কোথায় জেড দেওয়া আছে সেই জেডটা আপনি ওখান থেকে খুঁজে বের করে এনে জেড এর মান বসাই দিবেন, আর টু ডাইমেনশনাল যে ইকুয়েশন থাকবে সেখান থেকে এক্স এর লিমিট এবং ওয়াই এর লিমিট আগে আমরা যেভাবে বের করতাম এরিয়ার জন্য ঠিক একইভাবে বের করে আপনি এখানে মান বসাই দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবেন। এখানে একটা সামারি দেওয়া আছে, দেখেন তো এটা কেন 0 হচ্ছে? বলেন তো এটা কেন 0 হবে? এটা 0 হবে, বুঝতে পারছেন তো কেন 0 হবে? কারণ এটাকে যদি ইন্টিগ্রেশন করেন, ওয়াই কে যদি ইন্টিগ্রেশন করেন কত পাবেন? ওয়াই স্কয়ার বাই 2। ওয়াই স্কয়ার বাই 2, ওয়াই স্কয়ার বাই 2 পাচ্ছেন। আপার লিমিট কত, লোয়ার লিমিট কত? আপার লিমিট হচ্ছে মাইনাস, মানে একই আপার লিমিট এবং লোয়ার লিমিট, যেমন এখানে হচ্ছে -2 এবং +2, আপার লিমিট এবং লোয়ার লিমিট একই, তাই আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট ওভাবেই লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে -2 বাই 2, ঠিক আছে? -2 থেকে 2, তাহলে ওয়াই স্কয়ার বাই যদি 2 হয় তাহলে আপার লিমিট লোয়ার লিমিট করেন কত পাবেন? আপার লিমিট এবং লোয়ার লিমিট বসান, তাই না? তাহলে কত পাবেন? উপরে পাবেন প্রথমে আপার লিমিট 2 স্কয়ার মানে 4 বাই 2 মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত? -2 হোল স্কয়ার মানে হচ্ছে কত? 4 বাই 2। তাই একই মান কি হচ্ছে? পরস্পর থেকে বিয়োগ যাচ্ছে, তাই ডাইরেক্টলি আপনারা এই ফর্মুলাটা মনে রাখতে পারেন যদি কখনো এরকম লিমিট পেয়ে যান যে কোনো একটা কিছুকে আপনি ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু তার লিমিটটা হচ্ছে একই লিমিট কিন্তু শুধু সাইনে ডিফারেন্স, পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে 0, তখন সেটা হয়ে যাবে আমার 0। এখানে ওয়াই থাক, ওয়াই স্কয়ার থাক, ওয়াই কিউব থাক, ওয়াই টু দি পাওয়ার 4 থাক, যে কোনো কিছু থাক, যে কোনো কিছু এরকম যদি পান সিঙ্গেল ভেরিয়েবল
সিঙ্গেল ভেরিয়েবল বা একটা ভেরিয়েবল, এখানে যদি ওয়াই স্কোয়ারও থাকতো তাহলে কি সমস্যা হতো? কোনো সমস্যা হতো? কত থাকতো? ওয়াই কিউব বাই 3। হ্যাঁ, একটা সমস্যা হতো। কি সমস্যা? কারণ এখানে তখন এটা মাইনাস চলে আসতো, তখন এটা মান থাকতো। তো এটা এভাবে কনসিডার করে মানগুলো ছোট ছোট করে বের করার চেষ্টা করবেন। এখানে অঙ্ক করে দেওয়া আছে, আশা করি বুঝতে সুবিধা সমস্যা হবে না। ঠিক আছে, আনসার হচ্ছে 16 পাই। এবং আনসার গুলো মুখস্থ হয়। অনেক সময় দেখবেন যে কিছু কিছু কোশ্চেন আনসার মুখস্থ হয়, যে কোন একটা জিনিস যদি স্কোয়ার হয়, যেমন এটার কত, এটা কি সার্কেল, তাই না? এটা হচ্ছে আমার সার্কেল। তো সার্কেল যদি হয়, সার্কেলের রেডিয়াস, সার্কেলের আয়তন কত, সার্কেলের ভলিউম কত, বা সার্কেলের আয়তন কত? 4 পাই আর স্কোয়ার না? 4 পাই আর স্কোয়ার, এটার জন্য হচ্ছে 4 মানে হচ্ছে পাই আর স্কোয়ার। যদি পাই আর স্কোয়ারও ধরেন, পাই আর স্কোয়ার বা 4 পাই আর 2 পাই আর স্কোয়ার এভাবে ধরেন, তখন দেখবেন যে সবসময় মিনিমাম সবসময় 16 পাই 16 পাই 16 পাই। এবং আপনারা ইন্টারমিডিয়েট অঙ্ক ছিল এরকম, যেটা সার্কেল দিয়ে, সেখানেও আপনারা 16 পাই, তাই এখানে 4 ভাগের 1 ভাগ নির্ণয় করতেন, তাই ওখানে পাইতেন 4 পাই পাইতেন। ঠিক আছে, 2 পাই বা 4 পাই এরকম পাইতেন। এটা ছিল ভলিউম। যে ভলিউম যদি বের করতে চান কখনো কোনো ফিগার বা ইকুয়েশন থেকে, তখন আপনাকে কি বের করতে হবে? ডাবল ইন্টিগ্রেশন থেকে, মানে এটা 2 ডাইমেনশনাল ফিগার বা এক্স এবং ওয়াই দেওয়া আছে এরকম একটা ইকুয়েশন থেকে আপনার লিমিটের মান বের করা লাগবে, এবং তার সাথে কি গুণ হবে? তার সাথে গুণ হবে হচ্ছে জেড। তাহলে আপনি ইকুয়েশনে কোথায় জেড আছে সেটা বের করবেন, আর ইকুয়েশনে কোথায় এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মান দেওয়া আছে মান বের করতে পারেন। কোন ইকুয়েশনটা ইউজ করলে 2 ডাইমেনশনাল ফিগার পাবেন এবং এক্স এবং ওয়াই এর মান পাবেন, এটা কনসিডার করে আপনি ওটা চিত্র ড্র করে ওখান থেকে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করে যেটাতে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আপনি একটা 3 ডাইমেনশনাল ফিগারের ভলিউম পেয়ে যাবেন। ঠিক আছে, এটুকু করেন, 2টা অঙ্ক করেন। কালকে তো আসতেছি আবার, কালকে আমরা আবার তাহলে ওইটা যেখানে প্রবলেম হবে, যদি অঙ্কগুলোতে কোনো ক্যালকুলেশনের প্রবলেম থাকে বা আপনারা যদি না বুঝেন, তখন কালকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের, এটুকুই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এটুকুই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এখানে আমরা এরিয়া প্রবলেম অনেকগুলো করছি। আপনি বলতে পারেন স্যার আমরা এরিয়া প্রবলেম অনেকগুলো করছি, 2 ডাইমেনশনাল অনেকগুলো করছি, কিন্তু 3 ডাইমেনশনাল বা হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন এবং ভলিউম প্রবলেম মাত্র কয়েকটা করলাম। আসলে আপনাদের 3 ডাইমেনশনাল, আমি আবার বলতে, 3 ডাইমেনশনাল বা ট্রিপল ইন্টিগ্রাল এবং হচ্ছে ভলিউম, এই জিনিসটা হচ্ছে জাস্ট আপনাদের একটা কি বলে এটাকে, মেমোরি বিল্ড আপ, বা এটাকে আপনাদের বোঝার জন্য যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে আপনাদের 3 ডাইমেনশনাল ফিগার নিয়ে এখনো কাজ করতে দেওয়া হবে না, জাস্ট একটা বেসিক নলেজ দেওয়ার জন্য সিলেবাস দেওয়া আছে প্রিলিমিনারি টাইপের। সেজন্য আমরা প্রিলিমিনারি আলোচনা করলাম যে 3 ডাইমেনশন, 3 ট্রিপল ইন্টিগ্রাল থাকলে এভাবে করব, আর যদি ভলিউম বের করতে বলে তাহলে আমরা 2 ডাইমেনশনালি এটাকে এভাবে ভলিউমটা বের করার চেষ্টা করব। যেহেতু আমরা 2 ডাইমেনশনালি বেশি শিখছি, আমরা 3 ডাইমেনশনালি শিখিনি। ঠিক আছে, সেজন্য আমরা 2 ডাইমেনশনালি ভলিউমটা বের করার চেষ্টা করেছি। এটুকু ছিল আপনাদের ইন্টিগ্রেশন পর্যন্ত। এবং এইটুকু আপনাদের যে ইন্টিগ্রেশন, এটুকু করা হলে আপনাদের যেটুকু কমপ্লিট করা হবে, আপনারা কমপ্লিট করছেন ম্যাট্রিক্স, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, দেন ডিফারেন্সিয়েশন, দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন শেষ করলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশনের মধ্যে ডাবল ইন্টিগ্রাল এবং ট্রিপল ইন্টিগ্রাল। তো এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনারা মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারেন সিরিজ বাদ দিয়ে, হ্যাঁ সিরিজও সহজ, অনেকে দেখবেন সিরিজটাও সহজ লাগতেছে অনেকের কাছে, এইটুকু আপনাদের সিলেবাসের মোর দেন 80% কমপ্লিট করবে। মোর দেন 80% সিরিজ থেকে কোশ্চেন আসে একটা বা দুইটা, মানে হাইয়েস্ট একটা তো থাকবেই অবশ্যই, আর বেশি হলে দুইটা থাকতে পারে, অথবা কোনো একটা কোশ্চেন আছে, কোনো একটা সেটে অর্ধেক পার্ট ঢুকে যেতে পারে, যে 1.5টা কোশ্চেন, যে একটার মধ্যে একটা তো সলিড 12 মার্কের কোশ্চেন থাকবেই, আর একটা 12 মার্কের কোশ্চেনের মধ্যে আমার কি ঢুকে যেতে পারে, আমার একটা সিরিজের বা সিকোয়েন্সের অঙ্কগুলো ঢুকে যেতে পারে। আপনারা হাইয়েস্ট ওখানে পাচ্ছেন কত, 12 আর 6 যদি হয়, হয় 12 পাচ্ছেন, হাইয়েস্ট লোয়েস্ট 12 পাচ্ছেন, আর হাইয়েস্ট পাচ্ছেন 24। মোটামুটি আপনাদের 8 সেটের কোশ্চেন, 8 সেটের মধ্যে 1 সেট বা 1.5 সেট বা 2 সেট এরকম আসতে পারে। কিন্তু যদি 2 সেটও আসে, তাহলে বাকি 6 সেট কোত্থেকে আসতেছে? বাকি 6 সেট আসতেছে আপনাদের ম্যাট্রিক্স, ডিফারেন্সিয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, দেন ডিফারেনশিয়াল ক্যালকুলাস এন্ড এন্টি ক্যালকুলাস, এখান থেকে 6 সেট কোশ্চেন আসতেছে। যদি কেউ যদি মনে করেন যে আমি প্রিপারেশন নিব এরকম এরকম, হ্যাঁ আপনি সিরিজ দেখতে পারেন, আপনার কাছে সিরিজ যদি সহজ, আপনি সিরিজও রাখতে পারেন। এখানে একটা জিনিস বলি, সিরিজ আপনারা একটুখানি দেখে রাখেন, যদি অনেকের যাদের কাছে সহজ মনে হবে তারা সিরিজের উপর প্রিপারেশন নেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা সিরিজের উপর প্রিপারেশন নেন, আমার কোনো প্রবলেম নাই। আপনি যদি অন্য কোনো টপিক বাদ দেন সেটা আপনি দিতে পারেন, কিন্তু আমি এখন শিখে রাখি যে কিভাবে কাজ করে। কেন শিখে রাখবো? কারণ দেখা যায় যে কিছু কিছু সময় এক্সটার্নাল যারা থাকে বা হচ্ছে যারা কোশ্চেন মডারেট করে, কোশ্চেন মডারেশন মানে হচ্ছে যারা এক্সাম কমিটিতে থাকে, তারা নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করে কোশ্চেনে দিয়ে রাখে, তখন দেখা যায় যে এক সেটের মধ্যে আপনি 3 মার্কের কোশ্চেন আনসার পারেন, কিন্তু অন্য কোনো কোশ্চেন গুলো আপনি পারেন না। ঠিক আছে, বাকি 9 মার্কের কোশ্চেন আপনি পারেন না। তো বাকি কোশ্চেন গুলো যদি আপনি পারেন না, তাহলে
বাকি কোশ্চেন গুলো যদি আপনি পারেন না, তাহলে আপনাকে ওই 3 মার্কের কোশ্চেন আনসার করার চেয়ে না করাই ভালো। এবং আপনি যদি সিরিজটা বা সিকোয়েন্সের একটা সেট পেয়ে যান এবং আপনি যদি এখানে কমন পেয়ে যান, তাহলে আপনি ওখান থেকে 6 মার্ক যদি পেয়ে যান, যে আমি এই 6 মার্ক করছিলাম, 6 মার্ক আমি কমন পেয়েছি, তো 3 মার্ক আনসার করা বেটার না 6 মার্ক আনসার করা বেটার? অবশ্যই 6 মার্ক আনসার করা বেটার। তাই এটাকে আপনার আপদকালীন, যে আমি 5 সেট ফিল আপ করতে পারতেছি না, কারণ 5 সেট ফিল আপ করা মানে হচ্ছে আমরা A+। 60 যদি কেউ ফাইনালে 60 আনসার করতে পারে, তাহলে সে A+ পাবেই, যে কোনো ভাবেই হোক। যে আপনার অ্যাটেন্ডেন্স বা অ্যাসাইনমেন্ট, সরি অ্যাসেসমেন্ট বা সিটি পরীক্ষা মিলে আর 20 তো এমনি আসবে। তো কেউ যদি 60 তে 60 না হোক, 50 যদি কারেক্ট করতে পারে 60 তে, সে এমনি এভাবেই A+ আসবে। তো A+ এর টার্গেট রেখে পড়েন। A+ এর টার্গেট রেখে পড়লে হবে কি, যদি আপনি টার্গেটটা বড় রাখেন, যদি আপনি শুধুমাত্র টার্গেটটা পাশের রাখেন, আপনি পাস যে কোনো ভাবেই করবেন। কারণ আপনার অ্যাটেন্ডেন্সে অ্যাটলিস্ট আপনি 7 পাবেন, হাইয়েস্ট আপনি 10 পাবেন। এর মধ্যে একটা আমি ধরলাম লোয়েস্ট 7। সিটিতে আপনারা মোটামুটি 15-এর উপরে পাবেন। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 20। আমরা মোটামুটি 15 আর কত হয়, 15 আর 7 বা 25 মোটামুটি হয়ে যাচ্ছে আপনার এখানে সিটি এবং আপনার সিটি এবং হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স মিলে 25 হয়ে যাচ্ছে। তাহলে আর কত লাগে পাস করতে? আর লাগে 15। এক সেট কি আপনি আনসার করতে পারবেন না? বা 1.5 সেট কি আপনি আনসার করতে পারবেন না সম্পূর্ণ এত এত পড়াশোনার মধ্যে? অবশ্যই পারবেন। অন্তত ম্যাট্রিক্স করলে তো অ্যাটলিস্ট 2 সেট আমি পেয়ে যাচ্ছি, ম্যাট্রিক্সে যেটা আমরা সিটিতে করে আসছি। তো আমরা ডিফারেন্সিয়েশন মানে অ্যাপ্লিকেশনের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনে যদি করি, আমি আপনাদের ডেমো কোশ্চেন দেখাবো, বা ডেমো কিভাবে কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা করব রিভিউ ক্লাসে। আমাদের আজকে এবং কালকের মধ্যে আমরা আমাদের সিলেবাস শেষ করে ফেলতে পারবো। সেজন্য আমি এই কথাগুলো বলতেছি, যে আপনার প্রিপারেশন নেওয়া যদি শুরু করতে চান, এখন আপনি চিন্তা করে দেখবেন আপনি কোন কোন জিনিসগুলোতে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন। কারণ প্রিপারেশন নিয়ে এটাকে সাবসাইড করে রেখে দেন কোন একটা খাতা করে, যে আমি এই টপিকগুলো পড়ছি, এইগুলা এভাবে সলভ করতে হয়, সবগুলো সলভ করে আমি একটা খাতায় রেখে দিলাম। একটা খাতা নিয়ে নিবেন, 200 পেজের একটা খাতা নিয়ে, সেখানে কত দাম, 200 পেজের খাতা 40 থেকে 50 টাকা দাম নিবে। সেখানে আপনি একদম A to Z ম্যাট্রিক্স, সেখানে আপনার কাছে স্ক্রিপ্ট দেওয়া আছে, প্রত্যেকটা টপিক্সের স্ক্রিপ্ট দেওয়া আছে। স্ক্রিপ্টে না রেখে জিনিসটা সবগুলো খাতায় তুলবেন। নিজে খাতায় যখন তুলবেন তখন একবার রাফ করে ফেলবেন, এবং রাফটা যখন ফ্রেশ হয়ে যাবে, একদম ডিটেলস যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অঙ্কটা আমি বুঝে গেছি, ডিটেলস করা আছে, কোনো লাইন আমি স্কিপ করে নেই, একদম স্কিপ না করা ছাড়া যেটা আছে সেটা আপনি আপনার নোট খাতায় এখন থেকে তুলে রাখেন। কারণ আপনাদের পরীক্ষা কখন শুরু হবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, যেটা মনে হচ্ছে বা যেভাবে মন্ত্রণালয় থেকে যেভাবে করা হচ্ছে, হয়তো পরীক্ষা দেওয়ার অনুমতিগুলো নেওয়া হবে, পরীক্ষাগুলো অনুমতি দিলে যদি আমাদের কোভিড-19 যে সেকেন্ড ওয়েভ শুরু হচ্ছে বাংলাদেশ জুড়ে, বিভিন্ন জায়গায় কিন্তু সেকেন্ড ওয়েভ, যেমন সাতক্ষীরার অবস্থা খুবই খারাপ এখন, তো সেকেন্ড ওয়েভ আসার একটা সম্ভাবনা আছে, সেকেন্ড ওয়েভ চলছে বা আসতেছে এরকম একটা ধারণা। তো তার জন্য পরীক্ষা না হয় আমরা সেকেন্ড সেমিস্টারের ক্লাসও শুরু করে দিতে পারি। তো এই সেকেন্ড ওয়েভ যদি আসে, তাহলে আমাদের আরো 2 থেকে 3 মাস সময় লেগে যাবে ক্যাম্পাস খুলতে বা আপনাদের পরীক্ষা নিতে। তা আপনি এতদিন কি করবেন? আপনি যা পড়ছেন সেটা তো 2-3 মাস অবশ্যই ভুলে যাবেন। তার মধ্যে আমরা তো বসে থাকবো না, আমরা সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু করবো, যাতে আপনাদের সেমিস্টার লস না হয়। তো সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু করলাম, আবার ফার্স্ট সেমিস্টারের ক্লাস গুলো ভুলে গেলেন, সেকেন্ড সেমিস্টারে পড়া নতুন গুলো আসবে, তখন আপনি এই যে জিনিসগুলো আপনি এখন মাথায় থাকবে বা আমরা রিভিউ ক্লাস নিয়ে আলোচনা করবো, আপনাদের প্রবলেম গুলো সলভ করবো, সেগুলো আপনি কোথায় পাবেন? সেগুলো খুঁজে পাবেন আপনি আপনার ওই যে নোট খাতাটা করে রাখতেছেন এই সময়ে, এই সময়কার নোট খাতাটা আপনার ফাইনাল লাগে তখন। সে ফাইনালটা 10 দিন পরে হোক, বা সে ফাইনালটা 3 মাস পরে হোক, বা 10 মাস পরে হোক, আপনার কোনো কিছু যায় আসে না। আমার কাছে এলিমেন্ট আছে, আমার কাছে রিসোর্স আছে, আমি সেই রিসোর্স অনুযায়ী তখন সেভাবে কি করতে পারবো, প্র্যাকটিস করে নিতে পারবো। তো আপনারা এই জিনিসটা এভাবে ডেডিকেট করেন, এবং এই অনার্স লেভেলের পড়াশোনাটা আসলে একটু টেকনিক্যাল। আপনি যদি টেকনিক্যালি পড়েন, আপনার রেজাল্ট করা কোনো ব্যাপার না, কিন্তু আপনি যদি সব পড়তে চান, তাহলে কিন্তু আপনার রেজাল্ট খারাপ হয়ে যাবে। এটা আমি বলতেছি অ্যাজ এ টিচার হিসেবে বলতেছি, টেকনিক্যালি পড়তে হবে। টেকনিক্যালি কিভাবে পড়বেন? এই যে বললাম একটা টেকনিক, যে আপনি আপনার রিসোর্সটাকে একদম সলিড করে নেন, যাতে এই রিসোর্সটা 10 বছর পরও যদি পরীক্ষা হয়, আমার রিসোর্সটা যেন আমার কাছেই থাকবে, যাতে আমার কারোর কাছে খুঁজতে না হয়। কারণ যার কাছে খুঁজবেন সে এখন আপনার আশেপাশে নাই, সে কখন আপনাকে মেইল করবে বা কখন আপনাকে পাঠাবে বা কার কাছে কখন বুঝতে যাবেন, যেমন আমরা হেজিটেট ফিল করি, স্বাভাবিক হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই। পরীক্ষা 10 দিন পরে হলে আপনার কাছে রিসোর্স থাকবে, 2 মাস পরে হলে আপনার কাছে সেই রিসোর্স থাকবে, এবং পরীক্ষা যখন আসবে তখন রিসোর্সকেই আপনি ইউজ করে আপনি আপনার প্রিপারেশনটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। এবং এক জায়গায় চলে আসলো, একটা জিনিস এক জায়গায় চলে আসলো। আপনাদের আমি যতটুকু জানি আপনাদের কোর্স হচ্ছে মোট থিওরিটিক্যাল কোর্স 1-1 এ 6টা। তো 6টা 200 পেজের খাতা যদি না কিনেন, 20 টাকা দামের যে খাতাগুলো আছে, 20 টাকা দামের খাতায়ও আপনি সবগুলো অঙ্ক করে ফেলতে পারবেন। একটা 20 টাকা দামের খাতা নিয়ে শুরু করেন, যে আমি এখন থেকে আমি যে জিনিসগুলো বুঝছি বা যে জিনিসগুলো আমার আসার সম্ভাবনা আছে সিলেবাস অনুযায়ী, আমি সেটাকে আমি টার্ম বাই টার্ম এটাকে আমি আমার জন্য রিসোর্স হিসেবে একদম সলিড রিসোর্স হিসেবে আমি রেখে দেওয়ার চেষ্টা করব। এভাবে আপনি যখন রিসোর্স বিল্ড আপ করতে যাবেন, রিসোর্স যখন আপনি
গ্যাদার করতে যাবেন বা রিসোর্স নিয়ে যখন আপনি করতে যাবেন, তখন দেখবেন যে আপনি অনেকগুলো প্রবলেম পাচ্ছেন, সেই প্রবলেমগুলো আপনি রিভিউ ক্লাসে সলভ করেন বা সেকেন্ড সেমিস্টার বা ফাইনাল আগে অবশ্যই সলভ করতে হবে। নাহলে আপনি যখন ধোঁয়াশা নিয়ে পড়তে যাবেন, আপনার যখন কোনো কিছু ক্লিয়ার থাকবে না, তখন পরীক্ষা হলে তার একটা ইম্প্যাক্ট পড়বে। ঠিক আছে? এবং প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। সো এই জিনিসগুলো শুরু করেন এখন থেকে। এবং এই সিলেবাস যতটুকু শেষ করলাম, এইটুকু যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনার অ্যাটলিস্ট এটা 70 to 80-90% পর্যন্ত আপনার কমপ্লিট করবে ফাইনালের। ঠিক আছে? 80 to 90। এবং পরবর্তী যে টপিকগুলো আসছে, এই যে টপিক সিরিজ এবং সিকোয়েন্স, এটা আপনাদের কাছে একদমই নতুন, পুরোটাই নতুন আসবে। আপনারা ডিফারেন্সিয়েশন করে আসছে, ইন্টিগ্রেশন করে আসছে, ম্যাট্রিক্স করে, তাই এটা একটু নিউ। কিন্তু সিরিজ সিকোয়েন্স আমি পড়াবো, এই যে শুরু করবো আজকে, আপনাদের স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছি, এখানে সিরিজ সিকোয়েন্স শুরু করব। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনারা যেভাবে দেখে আসেন নাই, সেভাবে আমরা কাজ করা শুরু করব। এই জিনিসগুলো হয়তোবা সহজ, কিন্তু বুঝতে পারলে সহজ, কিন্তু না বুঝতে পারলে অনেক কঠিন। ঠিক আছে? না বুঝতে পারলে জিনিসগুলো অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। সেজন্য আমি বলতেছি, হ্যাঁ এটা আপদকালীন রাখতে পারেন। আবার যারা মনে করবেন যে না এটাই তো সহজ, তা আপনি এটার প্রিপারেশন নিতে পারেন, আমি আপনাকে ডিসকারেজ করবো না। ঠিক আছে? আমার কাজ হচ্ছে আপনি কিভাবে ভালো করবেন, আপনাকে আমি সব পড়াচ্ছি, আমি আপনাকে সবকিছু পড়াবো। তো সেখান থেকে আপনাকে বুঝতে হবে, সেই বোঝানোর দায়িত্বটা তো আমার। কারণ আপনারা প্রিপারেশন আগে করে কোনো ফাইনাল পরীক্ষা দেন নাই এই অনার্স লেভেলের, ইন্টারমিডিয়েট দিয়ে আসছেন। ইন্টারমিডিয়েট পরীক্ষায় কি হইতো বা এসএসসি পরীক্ষা কি হতো, যেই কোশ্চেন গুলো বেশিবার আসছে বোর্ডে, আমরা সেই অঙ্কগুলো করে গেলেই আমরা মোটামুটি ডিসেন্ট একটা স্কোর বা ডিসেন্ট একটা জিপিএ আমরা করতে পারতাম। যেখানে ডিসেন্ট স্কোর করাটাই একটু ডিফিকাল্ট। ঠিক আছে? এখানে ডিসেন্ট স্কোর করাটাই একটু ডিফিকাল্ট। আর একবার যদি আপনি ডিসেন্ট স্কোর করে ফেলেন, তখন সেটাকে ক্যারি করার জন্য আপনি বুঝবেন যে আপনি কি করে ডিসেন্ট স্কোরটা তৈরি করছেন বা সিজিপিটা আপনি গ্যাদার করছেন। আর যদি একবার যদি সিজিপিএ ফল করে, সেটাকে টেনে উঠানো কিন্তু খুব কষ্টকর। ঠিক আছে? এটুকু বলার ছিল। অনেক কথা বললাম, এখন আমরা শুরু করব হচ্ছে সিরিজ এবং সিকোয়েন্স। সিরিজ সিকোয়েন্স আপনারা পড়ে আসছেন, তো সিরিজ এবং সিকোয়েন্স যেটা আমরা ধারা পড়ে আসছি, ধারাটাই আমরা শুরু করব ধারা। কিন্তু এখানে ধারাটা আমরা যেভাবে করে আসছি সেই ধারার অঙ্কগুলো করবো না, যে এত থেকে এত যোগ করলে কত পর্যন্ত আসবে, বা এর R+1তম পদ, বা এর 100তম পদ বা 200তম পদ, আমরা এগুলো করবো না। আমরা অন্য ধরনের ধারাতে চলে যাব, ওর আপগ্রেডের ভার্সনটা। ঠিক আছে? এর আপগ্রেড কিছুটা করার চেষ্টা করবো। তো প্রথমে আমাদের আসবে সিরিজ, দেন আমরা শুরু করবো সিকোয়েন্স, দেন আমরা কিছু রুলস, যেটাকে আমরা বলি থিওরেম, কিছু কিছু ম্যাথমেটিশিয়ান কিছু কিছু রুলস বলে গেছেন সিরিজ এবং সিকোয়েন্স নিয়ে। সেই সিরিজ এবং সিকোয়েন্সের রুলস গুলো আমরা বোঝার চেষ্টা করব, তারা কি বলতে চাইছেন সেগুলা, এবং সেখান থেকে সেগুলো ইউজ করে আমরা কিছু অঙ্ক করারও চেষ্টা করব। এগুলো এবং এখানে সবচেয়ে বেশি আসে ডেফিনেশন আসে, এবং ডেফিনেশন গুলো আসে ডিফাইন দিয়ে, যে বলা হয় ডিফাইন। যেমন এখানে দেখেন 20.1 দেওয়া আছে, আমি এখানে রেড কালার দিয়ে রাখছি, মানে দাগ দিয়ে রাখছি। হোয়াট ইজ সিকোয়েন্স, সিকোয়েন্স কাকে বলে বা লিমিট কাকে বলে। তো কোশ্চেন আসবে ডিফাইন লিমিট উইথ অ্যান এক্সাম্পল, ডিফাইন কনভার্জেন্ট সিকোয়েন্স। দেখেন 3 নাম্বার যেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে কি ডিফাইন কনভার্জেন্ট সিকোয়েন্স, ডিফাইন উইথ অ্যান এক্সাম্পল। তখন আপনাকে এরকম একটা এক্সাম্পল দিতে হবে, অথবা দিতে হবে ডিফাইন বাউন্ডেড সিকোয়েন্স উইথ অ্যান এক্সাম্পল। তখন আপনাকে তো থিওরি লিখতেই হবে বা ডেফিনিশন লিখতে হবে, সাথে একটা কি দিতে হবে, সাথে একটা উদাহরণ আপনাকে দিতে হবে। এবং এগুলো 1 মার্কের জন্য আসে, ডেফিনিশন এবং এক্সাম্পল 1 মার্কের জন্য আসে। ডেফিনিশনে 0.5 আর এক্সাম্পলে হচ্ছে আপনার 0.5। তো 12 মার্কের কোশ্চেনে আপনার অ্যাটলিস্ট 2টা, হাইয়েস্ট 3টা বা 4টা ডেফিনিশন আসতে পারে 12 মার্কের কোশ্চেনের জন্য। আমরা ডেফিনিশন শুরু করি। ডেফিনিশন শুরু করার আগে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, ধরুন আমি একটা বিজোড় সংখ্যার সেট নিলাম। বিজোড় সংখ্যার সেট কিভাবে লিখে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বিজোড় সংখ্যাগুলো লিখে 1 then 3 then 5 then comma then 7 then comma then dot 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 বিজোড় সংখ্যার সেট। তাহলে এখানে বিজোড় সংখ্যা কতগুলো আছে? অসংখ্য বিজোড় সংখ্যা আছে, তাই না? এই সেটের মধ্যে বিজোড় সংখ্যা কয়টা আছে? অসংখ্য বিজোড় সংখ্যা আছে। এখন এই বিজোড় সংখ্যাগুলোকে যদি আমি এভাবে সেট আকারে না লিখে একটা জেনারেল টার্ম আকারে লিখতে চাই, তাহলে এটাকে কিভাবে লিখবো? বিজোড় সংখ্যাগুলোকে জেনারেল টার্ম। দেখেন আমি যদি এটাকে লিখি 2n প্লাস 1, কত লিখলাম? 2n প্লাস 1।
তাহলে 2n+1 যদি লিখি এবং n এর মানগুলো আমি যদি n এর মানগুলো এখান থেকে শুরু করি, n এর মানগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার বা হচ্ছে হোল নাম্বার, যেমন 0 শুরু করলাম 0, এটা যাবে 1, এটা যাবে ধরেন 2, বা এটা যাবে ধরেন 3, এরকম যদি যায় n এর মান যদি এভাবে যেতে থাকে, n এর মান 0 1 2 3 4 এক একবার এক মানে প্রথমবার 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3 যদি নেই, তাহলে দেখেন আপনি এই 2n+1 থেকে কি পাচ্ছেন, 2n+1 এ n এর মান 0, তাহলে কত পাচ্ছেন 1। 2n+1 এখানে n এর মান 1, তাহলে কত পাচ্ছেন আপনি পাচ্ছেন 3। 2n+1 এ মান হচ্ছে 2, n এর মান 2, তাহলে পাবেন 5। 2n+1 n এর মান 3, তাহলে পাবেন 7। এভাবে যতগুলোই আপনি বিজোড় সংখ্যা কনসিডার করেন না কেন, 2n+1 = 2n+1 আর n = 0 1 2 3 যদি দেন, তাহলে এটা আপনাকে কি দিবে, এই 2n+1 আপনাকে একটা বিজোড় সংখ্যার ধারা দিবে, একটা বিজোড় সংখ্যার ধারা বা একটা বিজোড় সংখ্যার সিকোয়েন্স দিবে। তো এই যে 2n+1টাকে বললাম, এটাই হচ্ছে আমার সিকোয়েন্স ইন জেনারেল টার্ম, তাই দেখেন এখানে যখন সিকোয়েন্সের ডেফিনিশন দেওয়া হচ্ছে তখন বলতেছে এ সিকোয়েন্স ইজ এ সাকসেশন অফ নাম্বারস। সাকসেশন অফ নাম্বারস মানে হচ্ছে সাকসেশন মানে পর্যায়ক্রমিক একটা মান আসবে, সে পর্যায়ক্রমিক মানটাকে সেটা 0 1 2 3 n এর মানটার কথা বলতেছি, n এর মানটা যে সাকসেশন অফ নাম্বারস মানে সেখানে 0 1 2 3 4 থাকবে অফ নাম্বারস formed, এই যে formed according to some definite rule, এই ডিফাইনাইট রুলটাকে, এই ডিফাইনাইট রুলটা হচ্ছে 2n+1। এই একটা ডিফাইনাইট রুল থাকবে এবং সেখানে সাকসেশন অফ নাম্বারস থাকবে। যদি এই ডিফাইনাইট রুলের মধ্যে যদি আমি n এর মানগুলো এক এক করে চেঞ্জ করতে থাকি, এক একবার এক একটা নিতে থাকি, তাহলে আমাকে কি দিবে, সে একটা বিজোড় সংখ্যার সেট দিবে, ঠিক আছে। এবং এই 2n+1 কে আমরা বলবো nth টার্ম, n সংখ্যক পদ, ঠিক আছে। n সংখ্যক পদ কেন, কারণ এটা n এর মান যখন 1, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এভাবে ডট ডট করে যদি আমি n এই মানগুলো যখন n পর্যন্ত যাবে তখন আমার এখানে কি আসবে পর্যন্ত, এখানে n দিয়ে অ্যাপ্লাই করলে সেটা আমার আসবে nth টার্ম, এবং এটাকে আমরা ডিনোট করি হচ্ছে un দিয়ে। n তম পদটাকে আমরা কি করি, un দিয়ে ডিনোট করি। তাহলে আপনাকে যদি এখন বলি un ইকুয়াল টু, এখন un ইকুয়াল টু যদি আপনি 2n বলি এবং n এর মান যদি 1 থেকে শুরু হয়, আপনার n এর মান কোথা থেকে শুরু হচ্ছে, n এর মানগুলো শুরু হচ্ছে 1 থেকে, 1 দেন 2 দেন 3, এভাবে যদি শুরু হয় এবং এভাবে যদি চলতে থাকে, তাহলে এক একবার যদি এক একটা n এর মান নেন, তাহলে এই সিকোয়েন্সটা বা ডিফাইনাইট রুলটা আপনাকে কি দিবে, এই ডিফাইনাইট রুলটা আপনাকে কি দিবে, n এর মান এক একবার একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5 এভাবে যদি নিতে থাকেন, তাহলে এই n টা আপনাকে কি দিবে, সংখ্যা, n আপনাকে কি দিবে, জোড় সংখ্যা। প্রথমবার কে দিবে, প্রথমবার কাকে দিবে, প্রথমবার n এর মান 1 হলে 2, তাই না, প্রথমবার n এর মান যদি 1 হয় তখন আপনি পাবেন 2, n এর মান যদি 2 হয় 2n দিবে কত 4, n এর মান যদি 3 হয় আপনি পাবেন 6, n এর মান যদি 4 হয় তাহলে কত পাবেন, আপনি পাবেন 8। এভাবে n এর মান যত বাড়তেছে মানে সাকসেসিভ পর্যায়ক্রমিক যত বাড়তেছে তত আপনি কি পাচ্ছেন, তত আপনি জোড় সংখ্যার একটা কি পাচ্ছেন, সিকোয়েন্স পাচ্ছেন, জোড় সংখ্যার একটা কি পাচ্ছেন, সিকোয়েন্স। তাই আপনি n এর মানটা যাচ্ছেন পর্যায়ক্রমিক 1 2 3 4 5, এটাকে বলতেছে আমার সাকসেশন অফ নাম্বারস, আর ডিফাইনাইট রুলটা হচ্ছে 2n, এবং এই ধরনের ডিফাইনাইট রুল গুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ডিফাইনাইট রুল গুলো যদি এভাবে সাকসেশন অফ নাম্বার দিয়ে যায় তখন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো সিকোয়েন্স। এবং সিকোয়েন্সের n তম পদটাকে বলা হয় nth টার্ম অফ এ সিকোয়েন্স কে ডিনোট করা un দিয়ে। যেমন ফর এক্সাম্পল un ইকুয়াল টু 2n+1 টা আপনাকে কি দিবে, un+1 যখন পড়েন, ফর এক্সাম্পল un ইকুয়াল টু 2n+1 বাই গিভিং ডিফারেন্ট ভ্যালুজ অফ n ইন un, n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আপনি কি পাবেন, আপনি পাবেন প্রথম পদ u1 মানে প্রথম পদটা পাবেন 3, পরেরটা 5, তারপরে পাবেন যদি 1 থেকে শুরু করেন, তাহলে n এর মান যদি 1 থেকে শুরু করেন তাহলে n এর মান 1 হলে কত পাবেন, n এর মান 1 হলে 3, n এর মান 2 হলে 5, n এর মান 3 হলে 7, এভাবে আপনাকে যে থাকবে। এবং এভাবে n এর মান যখন আপনি কন্টিনিউয়াসলি n বাদ দিয়ে অনেকগুলো n এর মান যদি নিতে পারেন তখন আপনাকে সে কি দিবে, তখন আপনাকে একটা ইনফাইনাইট সিকোয়েন্স দিবে।
কেন ইনফাইনাইট সিকোয়েন্স? এই সিকোয়েন্স হ্যাভিং আনলিমিটেড নাম্বার অফ টার্মস ইজ নোন এজ ইনফাইনাইট সিকোয়েন্স। মানে আপনি বিজোড় সংখ্যাগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা আপনি বলতে পারছেন না, তাহলে কতগুলো টার্ম আপনি নেবেন? আপনি যদি 3 থেকে শুরু করেন, বিজোড় সংখ্যা যদি 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 এভাবে যেতে থাকেন, যেতে 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 অনেকক্ষণ যাচ্ছেন, ডট 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 ডট, তাহলে কতগুলো পর্যন্ত যেতে পারবেন? আপনি ইনফাইনাইট নাম্বার পর্যন্ত যেতে পারবেন। সেজন্য এই সিকোয়েন্সের পদ সংখ্যা অনির্দিষ্ট, সেজন্য এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। যদি এরকম কোন সিকোয়েন্স আপনার কাছে পান, তখন সেটাকে আমরা কি বলবো? ইনফাইনাইট সিকোয়েন্স পাবেন। তাহলে এখানে আসতে পারে ডিফাইন সিকোয়েন্স উইথ এক্সাম্পল। এক্সাম্পল কে? এক্সাম্পল এটাই, এটা হচ্ছে দিস ইজ এ সিকোয়েন্স অফ অড নাম্বারস। এবং ইনফাইনাইট সিকোয়েন্স কে যদি একটা সিকোয়েন্সের আমার অনেকগুলো টার্ম থাকে, অনির্দিষ্ট সংখ্যা, আনলিমিটেড নাম্বার অফ টার্মস থাকে, টার্মস, এখানে টার্মস বলতেছে, টার্মস মানে হচ্ছে 3, 5, 7, 9 এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা টার্ম। 3 হচ্ছে ফার্স্ট টার্ম, 5 হচ্ছে সেকেন্ড টার্ম, 7 হচ্ছে থার্ড টার্ম, 9 হচ্ছে আমার ফোর্থ টার্ম। যেমন আমি যদি বলি 3 বিজোড় সংখ্যার জন্য 3 এটা ফার্স্ট, প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, দেন এটা হচ্ছে আমার তৃতীয় পদ, ঠিক আছে, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে আমার চতুর্থ পদ, এটা হচ্ছে আমার পঞ্চম পদ। এবং এগুলোকে আমরা কিভাবে লিখবো? যদি ইউএন দিয়ে আমরা লিখতেছি ইন জেনারেলটাকে, তাহলে এন এর মান দেখেন, এন এর মান যখন 1 তখন এটা হবে প্রথম পদ। দেখেন এটা হচ্ছে আমার 2n প্লাস 1। তাহলে আপনি n এর মান 1 বসান এখানেই, n এর মান 1 এ যে প্রথম পদ কত? প্রথম পদ আসবে আপনার 3। দ্বিতীয় পদ n এর মান কত? n এর মান 2। n এর মান 2 বসালে কত পাবেন? n এর মান 2 বসান এখানে, n এর মান 2 বসালে পাবেন হচ্ছে আপনি, সরি 5 কেন দিয়েছি আমি? হচ্ছে 1। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এটা পাবেন কত? আপনি পাবেন 5। n এর মান 3 যদি দেন, n এর মান যদি 3 দেন তাহলে পাবেন এটা কত? তাহলে আপনি পাবেন 7। ঠিক আছে, এভাবে এই জন্য 3 কে বলা হচ্ছে প্রথম পদ u1, এটাকে দ্বিতীয় পদ u2, এটাকে তৃতীয় পদ u3, এটা চতুর্থ পদ u4, এটাকে পঞ্চম পদ u5। এভাবে আপনি যেতে যেতে n তম পদে গেলে কি হবেন? un equal to 2n plus 1। দিস ইজ ইনফাইনাইট লিমিট। কেন? কারণ এখানে আমি কত পর্যন্ত যাব সেটা আমাকে বলে দেয় নাই, সেটা আমাকে বলে দেয় নাই। অনেক সময় বলা থাকবে, অনেক সময় বলা থাকবে না, ঠিক আছে? তাই এটা ইনফাইনাইট লিমিট। আর যদি এভাবে যান তাহলে এটাকে বলা হচ্ছে আপনার একটা ডিফাইনাইট রুল, সাকসেশন অফ নাম্বার অনুযায়ী যাচ্ছেন, তখন এটাকে বলা হচ্ছে আমার সিকোয়েন্স। ডেফিনিশন গুলো লাগবে, সাথে একটা এক্সাম্পল মনে রাখবেন। ইনফাইনাইট সিরিজের জন্য যদি আপনি দিতে চান তাহলে এটা একটা ইনফাইনাইট সিরিজের এক্সাম্পল হবে। যদি n এর মান 1 2 3 4 ডট ডট দিতে থাকে, তাহলে সিরিজটা কোন দিকে যাচ্ছে? সিকোয়েন্সটা 3 5 7 9 ডট ডট এভাবে যাচ্ছে। তাহলে এখানে অনির্দিষ্ট সংখ্যক পদ আছে, তাই এটাকে বলা হচ্ছে আমরা ইনফাইনাইট সিকোয়েন্স বলতে পারি। ওকে, দেন হচ্ছে লিমিট। লিমিট কি জিনিস? আমরা লিমিট আগেও করে আসছি। দেখেন লিমিট মানে হচ্ছে, লিমিট কি জিনিস? লিমিট মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ফাংশন কনসিডার করি, একটু আমরা লিমিট করে আসছি অনেকদিন আগে, হয়তো অনেকে ভুলে গেছি। আমরা যদি লিমিট কনসিডার করি, তাহলে লিমিট কনসিডার যদি করি কোনো একটা ফাংশন যদি লিমিট কনসিডার করি, কোনো একটা ফাংশনের যদি লিমিট যদি কনসিডার করি, তাহলে তার লিমিট থাকবে, যদি এক্সিস্ট করে লিমিট, তাহলে সেটা কোথায় যাবে? কোনো না কোনো একটা ভ্যালুর দিকে যাবে। ইজ ইট? যদি লিমিটটা এক্সিস্ট করে তাহলে কোনো না কোনো একটা ভ্যালুর দিকে অবশ্যই যাবে। কখন? যদি এক্স টেন্ডস টু কোথায় যায়? এক্স এর মান যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে যদি সেটা একটা মান পাই, একটা সলিড নিউমেরিক্যাল মান পাই এল, তাহলে আমরা সেটাকে বলি এফ অফ এক্স এর লিমিটটা কোথায়? এফ অফ এক্স এর লিমিটটা হচ্ছে এল পর্যন্ত। এফ অফ এক্স এর লিমিটটা কোথায়? এল পর্যন্ত। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আর সিকোয়েন্সের ক্ষেত্রে যদি লিমিট বলি, সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি বলি? সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা ইউএন কে একটা সিকোয়েন্স ধরলাম, এবং এই ক্ষেত্রে এন এর মান যদি আপনি বাড়াতে চান, এবং সেক্ষেত্রে ইউএন এর মধ্যে এন এর মান যদি ইনফিনিটি সংখ্যক হয় এবং সে যদি কোনো একটা নির্দিষ্ট মানের দিকে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নির্দিষ্ট মান এল এর দিকে যায়, তখন আমরা বলবো তাকে, সেই সিকোয়েন্সটাকে বলবো এই লিমিটেড সিকোয়েন্স বা এই সিরিজের লিমিট, এই সিকোয়েন্সের লিমিটটা হচ্ছে কোথায়? এই সিকোয়েন্সের লিমিট হচ্ছে কোথায়? এল এর মধ্যে। সেজন্য বলছে if a sequence tends to a limit L, then we write this.
ঠিক আছে, এটাকে আমরা লিমিট বলবো, এটাকে আপনার লিমিটেড সিকোয়েন্স বলবো। যদি কোনো একটা সিকোয়েন্স এর লিমিট যদি n এর l পর্যন্ত যায় তাহলে সেটাকে আমরা বলবো ওই সিরিজের জন্য, ওই সিকোয়েন্সের জন্য একটা লিমিট বলবো। ওকে, এটাকে হচ্ছে আমরা সিকোয়েন্সের জন্য লিমিট। দেন আমাদের আসবে হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। একটু খেয়াল করেন, এই জিনিসগুলো খুব বেশি আসে, কনভার্জেন্ট সিকোয়েন্স বা ডাইভার্জেন্ট সিকোয়েন্স, এখন থেকে যেগুলো পড়বেন এগুলো খুব বেশি আসে সিকোয়েন্সের ক্ষেত্রে। সিকোয়েন্স কি বলতে যাচ্ছে দেখেন, বলতে যাচ্ছে if the limit of a sequence is finite, finite, চিন্তা করেন finite, the sequence is called convergent. If the limit of a sequence does not tend to a finite number, then the sequence is divergent sequence. এখন আপনি দেখেন, যদি কোনো একটা সিকোয়েন্সের, বাংলাটা বলতেছি, প্রথমটা হ্যাঁ প্রথমটা, if the limit of a sequence is finite, যদি কোনো একটা সিকোয়েন্সের লিমিট যদি কোনো একটা নির্দিষ্ট মান আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো। আর যদি কোনো একটা লিমিট, কোনো একটা সিকোয়েন্সের জন্য তার লিমিট, কোনো একটা সিকোয়েন্সের লিমিট যদি অনির্দিষ্ট হয় তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো ডাইভার্জেন্ট সিকোয়েন্স। যেমন আমি যদি কনসিডার করি, আমি যদি একটা কনসিডার করি un, আমি একটা সিরিজ সিকোয়েন্স কনসিডার করি, un ইকুয়াল টু হচ্ছে আমি কনসিডার করলাম 1/n, একদম সহজটাই নিলাম, 1/n নিলাম, 1/n। তাহলে 1/n যদি নেন তাহলে এই সিকোয়েন্সটা কেমন আসবে, n এর মানের জন্য n ইকুয়াল টু n বিলংস টু ইন্টিজার, n বিলংস টু কোথায় থাকবে, ইন্টিজার। ইন্টিজার কিভাবে লিখে, বা হোল নাম্বার বা ইন্টিজার, ইন্টিজার কিভাবে লিখে বলেন তো, জানেন ইন্টিজার কিভাবে লিখে? মনে আছে কারো ইন্টিজার কিভাবে লিখে? রিয়েল নাম্বার নিতে পারবো না, রিয়েল নাম্বার নিলে আমার জিনিসগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। রিয়েল নাম্বার মানে হচ্ছে একদম সূক্ষ্ম মানগুলো পর্যন্ত আমাকে নিতে হবে, তাই রিয়েল নাম্বার আমি নিতে পারছি না। মনে নাই? আমি ইন্টিজার গুলো নিব, কিন্তু পজিটিভ ইন্টিজার গুলো নিব। জেড দিয়ে লিখে NZQR, মনে পড়ছে NZQR? অ্যাডমিশন টেস্টে পড়ে আসছেন, ন্যাচারাল নাম্বার, দেন ইন্টিজার নাম্বার, দেন রেশনাল নাম্বার। কিউ দিয়ে রেশনাল নাম্বার বোঝায়, আর আর দিয়ে কি বোঝায়, আর দিয়ে বোঝায় হচ্ছে আমার রিয়েল নাম্বার। NZQR, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার দিচ্ছি, রেশনাল নাম্বার এবং হচ্ছে আমার রিয়েল নাম্বার। ঠিক আছে, এভাবে বলা হয়। তো ইন্টিজার মানে হচ্ছে n এর মান শুরু হবে 1 থেকে শুরু করে একদম পজিটিভ দিকে যেতে থাকবে। তাহলে 1 যদি ধরেন, n এর মান যদি 1 ধরেন, তাহলে কত পাবেন, প্রথমে পাবেন 1, তারপর কত পাবেন, তারপর পাবেন হচ্ছে, তারপর কত পাবেন 1/2। n এর মান যদি 3 ধরেন তাহলে কত পাবেন, 1/3। তারপর কত পাবেন, 1/4। এভাবে যেতে যেতে আপনি কত পর্যন্ত যেতে পারবেন, এভাবে যদি n এর মান যদি বাড়তে থাকে, n এর মান যদি বাড়তে থাকে তাহলে আপনি কত পর্যন্ত যেতে পারবেন হাইয়েস্ট, বলেন তো? একটা প্রিডিকশন করেন, একটা গেস করেন যে n এর মান যতই বাড়তে থাকবে আমি কত পর্যন্ত যেতে পারবো। কারো কোনো গেস? n এর মান বাড়ান, আস্তে আস্তে বাড়ান, 1, then 2, then 1/3, then 1/4, then 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, এভাবে যেতে যেতে আমি অনেক দূর পর্যন্ত দেখলাম, 1/100, 1/1000, 1/1 লাখ, 1/1 মিলিয়ন, 1/1 বিলিয়ন, এভাবে যেতে থাকবো, তাই না? n এর মান যত বাড়তে থাকবে যেতে থাকবে। তাহলে কোন দিকে যাচ্ছি আমি, আমার সিরিজটা কোন দিকে যাচ্ছে? জিরোর কাছাকাছি। আমার সিরিজটা যাচ্ছে জিরোর কাছাকাছি। আমার সিরিজটা কোথায় যাচ্ছে, ডট ডট করে একদম শেষ পর্যন্ত কোথায় যাবে, জিরোর কাছাকাছি যাবে। জিরো হবে কি, জিরো কখনো হবে না, কিন্তু জিরোর কাছাকাছি যাবে। তাহলে এটাকে যদি আমি লিমিট আকারে কনসিডার করি, এখন যদি আমি লিমিট বের করি, দেখেন তো লিমিটটা কি হবে।
এখন যদি আমি লিমিটটা করি কার জন্য, ইউএন এর জন্য, এই ইউএন এর জন্য আমি যদি লিমিটটা কনসিডার করি ইউএন, তাহলে লিমিটের ডেফিনিশন কি? লিমিটের ডেফিনিশন দেখেন, লিমিটের ডেফিনিশন হচ্ছে লিমিট ইউএন লাগবে এবং এন টেন্স টু কোথায় যেতে হবে, এন এর মান হতে হবে পজিটিভ, এন এর মান হতে হবে ইনফিনিটি, সরি এন এর মান হতে হবে কোথায়, এন এর মান হতে হবে কোথায়, ইনফিনিটি। তাহলে এটা যদি করেন তাহলে আপনি কি পাবেন, আপনি পাবেন, আমি ইউএন এর মানটা বসাবো, আমি লিমিট নির্ণয় করতেছি, এখানে কিন্তু লিমিট আপনাকে দেখাইতে হবে যে লিমিট আপনি নির্ণয় করতেছেন, লিমিট নির্ণয় করতেছেন কোথায়, এন এর মান যাবে কোথায়, এন এর মান যাবে ইনফিনিটিতে। তাহলে ইউএন কত, ইউএন হচ্ছে 1/n। এখন দেখেন আপনি যদি লিমিটের মানটা বসান, এখন কত পাবেন আপনি, লিমিটের মানটা যদি বসান 0 এটা হবে, आंसर হবে 0। ইজ 0 ইজ a finite number or not? is 0 is a finite, আমি আপনাকে একটা কোশ্চেন করছি, is 0 is a finite number or not? ফাইনাইট নাম্বার স্যার। অবশ্যই 0 একটা ফাইনাইট নাম্বার। যে কোনো ধরনের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে কত, যে কোনো ধরনের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে একটা ফাইনাইট নাম্বার। তাহলে আমরা কি নির্ণয় করলাম, আমরা নির্ণয় করলাম কোন একটা সিকোয়েন্সের লিমিট এবং সেটা কত, সেটা হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু। তাহলে দেখেন তো বলতে পারবেন কিনা, if the limit of a sequence is finite then the sequence is convergent। তার মানে আমরা যে ইউএন নিয়েছি, এই যে ইউএন নিয়েছি, সেই ইউএনটা কি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? আমাদের ইউএনটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। কেন কনভার্জেন্ট সিকোয়েন্স? কারণ আমরা ইউএন এর লিমিট পেয়েছি কোথায়, ইউএন এর লিমিট পেয়েছি 0। এখন দেখেন কনভার্জেন্ট দেন ডাইভার্জেন্ট, আমি যদি এই ইউএনটা কনসিডার করি, ইউএন ইকুয়াল টু আমি কনসিডার করলাম 2n প্লাস 1 কনসিডার করলাম, এটা আমার ইউএন। তাহলে এর জন্য যদি আমি লিমিট কনসিডার করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un, এটার জন্য আমি লিমিট কনসিডার করব, লিমিট n, sorry for the disturb, n tends to infinity, un এর মান কত, un এর মান হচ্ছে 2n প্লাস 1, এটা যদি 2n প্লাস 1 এটা যদি হয়, 2n প্লাস 1 এটা যদি হয়, তাহলে এখন লিমিট কত আসবে বলেন তো, এখন লিমিট কত হবে, এখন লিমিটটা কত হবে এই ইউএন এর জন্য, এই স্পেসিফিক ইউএন এর জন্য লিমিটটা কত হবে? এই n এর জন্য, এই n এর জন্য আমরা ইউ এই এর লিমিটটা কত আসবে, এই ফাংশনের লিমিটটা কত আসবে, বা 2n প্লাস 1 এর লিমিটটা কত আসবে? 1 1। কেন? সরি, লিমিট আপনারা বের করছেন তো অনেক আগেই, লিমিটটা বের করা শিখেছি আপনাদের, তো লিমিট কত হবে বলেন? লিমিট কত হবে বলেন? হ্যাঁ, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত না ইনফিনিটি আসবে? অসংজ্ঞায়িত ইনফিনিটি আসবে। কত ইনফিনিটি কত পর্যন্ত যাবে সেটা আপনি জানেন না, এই ইনফিনিটি কত পর্যন্ত যাবে সেটা আপনি জানেন না, কিন্তু এটা আসবে কত, ইনফিনিটি যাবে, কারণ এন এর মান ইনফিনিটি বসান, তার মানে এটা অনেক বড় একটা সংখ্যা হবে। তাহলে অনেক বড় একটা সংখ্যা কত সেটা কি আপনি বের করতে পারতেছেন? না স্যার। সেটা সংজ্ঞায়িত, অনির্ণেয়, এবং অসংজ্ঞায়িতের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে। অনির্ণেয় এটা নির্ণয় করা যাচ্ছে না, কিন্তু সংজ্ঞায়িত, ঠিক আছে? কিন্তু সংজ্ঞায়িত হলেও সেটা কি হচ্ছে না, সেটা একটা ফাইনাইট ভ্যালু হচ্ছে না। সেই জন্য আমাদের এই যে সিকোয়েন্সটা আমরা নিয়েছি, সেই সিকোয়েন্সটা কি হবে, এই যে সিকোয়েন্সটা আমরা নিয়েছি সেই সিকোয়েন্সের জন্য যে লিমিটটা আমরা বের করছি সেই লিমিটটা কত, সেটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট বা নট টেন্ডস টু এ ফাইনাইট নাম্বার। কোন একটা নির্দিষ্ট মানের দিকে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি অনির্দিষ্ট মানের দিকে, একটা অনির্দিষ্ট মানের দিকে যাচ্ছে। ইনফিনিটি কত মান এটা আপনি কনসিডার করতে পারবেন, তাই এটা আমরা কোথায় যাচ্ছে, একটা অনির্দিষ্ট মানের দিকে যাচ্ছে। তাই এটা কি সিকোয়েন্স আমাদের, এই 2n প্লাস 1, ডাইভারজেন্ট 2n প্লাস 1 এটা কি, এটা হচ্ছে ডাইভারজেন্ট then the sequence is called divergent sequence।
then one is convergent when the limit of a sequence is tends to a finite, then the sequence is called convergent sequence, or when the limit of a sequence does not tends to finite value, finite লাগবে যে আপনি মান নির্ণয় করতে পারবেন বা মান বলতে পারবেন যেটা এরকম whatever it is, পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি ছাড়া যদি কোনো একটা ভ্যালু আসে সেটা ফাইনাইট, পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি ছাড়া যদি কোনো একটা ভ্যালু এই দুটার মধ্যে যদি কোনো একটা ভ্যালু আসে তখন সেটাকে এটা হচ্ছে আমার ডাইভারজেন্ট সিকোয়েন্স। যেমন এখানে দেখেন আপনাদের এক্সাম্পল দেওয়া আছে, দিস ইজ এন কনভার্জেন্ট সিকোয়েন্স। কেন দেখেন এই মানটা কোন দিকে যাচ্ছে 1 1/4 1/6 1/16, বা মূল সিকোয়েন্সটা হচ্ছে 1/n স্কয়ার। তাহলে এখানে দেখেন এর যদি লিমিট বের করেন n এর মান যদি ইনফিনিটি বসান তাহলে 1/∞ সমান কত আসবে 0 আসবে। দ্যাট মিন্স ইটস এ ফাইনাইট ভ্যালু। ঠিক আছে, লিমিটটা আসবে কোথায় 0 তে আসবে, তাই এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। কিন্তু আপনি যদি পরবর্তীতে 2n+1 কনসিডার করেন তাহলে 2n+1 এর জন্য সিরিজটা কোন দিকে যাবে, 2n+1 এর জন্য আপনার সিরিজটা যাবে কোথায় যাবে আপনি বলতে পারছেন না, যে ইনফিনিটির মতো হবে, এটা ফাইনাইট ভ্যালু না, তাই এটা হচ্ছে আমার কি ডাইভারজেন্ট সিকোয়েন্স। ঠিক আছে, দেন কনভার্জেন্ট এন্ড ডাইভারজেন্ট। দেন আসবে হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড মানে কি, বাউন্ডারি মানে কি একটা আবদ্ধ এলাকা। ঠিক আছে, সো কখনো যেমন এই সিকোয়েন্সটাকে যদি আমি বাউন্ডেড করতে চাই, এই সিকোয়েন্সটাকে আমি যদি কনসিডার করি, আমি যদি এই সিকোয়েন্সটাকে কনসিডার করি 3 5 7 2n+1 বা এটাকে যদি আমি ডট 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 দিচ্ছি, এটা কত পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই না? তাহলে এটা আনবাউন্ডেড সিকোয়েন্স, এটাকে আমি বাউন্ড করতে পারছি না। কিন্তু এখন আমি যদি বলি আমি সিকোয়েন্স নিব হচ্ছে 2n+1 নিব, আমি সিকোয়েন্স 2n+1 এবং 2n+1 এর মানটা হাইয়েস্ট যে মানটা সেই মানটা থাকবে লেস দেন হচ্ছে কোন একটা ভ্যালু পর্যন্ত থাকবে, কোন একটা মানের ছোট হবে। এবছর পিএসসি হবে না। হ্যালো, হ্যাঁ বলেন। আমরা তো পিএসসি এক্সামিনার না, তাই না? আমরা কি পিএসসি এক্সামিনার? তা আমাদের এত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, সো আমরা এখন কি করতেছি, আমরা একটা বাউন্ডেড সিকোয়েন্স বুঝতে চাচ্ছি যে বাউন্ডেড সিকোয়েন্সটা কি। যেমন 2n+1 কে যদি আপনি n এর মান অনবরত বসাতে থাকেন তাহলে এটা কত পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। কিন্তু আমি যদি বললাম যে আমি 2n+1 কে আমি ইনফিনিটি পর্যন্ত না যেতে পেরে আমি বলে দিলাম যে আপনাকে আমি 2n+1 কে কে হচ্ছে কোন একটা ভ্যালু, এই ভ্যালুটার নিচ পর্যন্ত থাকবে, তাহলে এটা কি বাউন্ডেড হলো না আনবাউন্ডেড হলো? আমি এটাকে কোথায় পর্যন্ত বাউন্ডেড করে দিলাম, আমি কে ভ্যালু পর্যন্ত এটাকে বাউন্ডেড করে দিলাম। যদি আপনি বুঝতে চান নরমালি তাহলে দেখেন, আমি যদি বলি আমার হচ্ছে বিজোড় সংখ্যার সেট 1 3 5 দেন 7, এটা আসবে ডট 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 এভাবে যাবে ডট ডট ডট, এবং কত পর্যন্ত যাবে এটা আমি বললাম অসংখ্য পর্যন্ত যেতে পারে ডট ডট ডটের মধ্যে, কিন্তু আমি বললাম না এটা ডট ডট পরে এটা যাবে হচ্ছে 102 পর্যন্ত যাবে, এর বেশি যেতে পারবে না, এটা 102 এর লেস থাকবে। এই সিরিজটা কোথায় থাকবে 102 এর লেস পর্যন্ত থাকবে। তাহলে দেখেন এই এই যে সিকোয়েন্সটা এটাকে আমি বাউন্ডেড করে দিলাম না আনবাউন্ডেড সিকোয়েন্স হয়ে যাচ্ছে, এটা বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে। ঠিক আছে, কারণ এটা 102 এর বেশি আর যেতে পারবে না, মানে এই সিকোয়েন্সের মানটা কোত্থেকে কতটুকু থাকবে 102 এর নিচ পর্যন্ত, মানে 101 পর্যন্ত যেতে পারবে, এর বেশি আর যেতে পারবে না। সেজন্য দেখেন বলা হচ্ছে u1 u2 u3 মানে হচ্ছে কোন একটা সিকোয়েন্সের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ডট un ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। এটা বাউন্ডেড সিকোয়েন্স হবে যদি এর কোন একটা মানের কোন একটা সিকোয়েন্সের কোন একটা পদ আমি বললাম n সংখ্যক পদটা কি হবে কে এর ছোট হবে ফর এভরি n, মানে n এর যতগুলো মান নেওয়া হোক না কেন un এর জন্য কি হবে, un এর জন্য আমার এই un এর মানটা k এর নিচেই থাকবে, তাহলে আমাদের মানটা kn এর উপরে আর যেতে পারবে না, তাই আমরা এটাকে বলতেছি একটা বাউন্ডেড সিকোয়েন্স। বুঝা যাচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স কখন বলবেন? জি স্যার বুঝেছি। ওকে, এক মিনিট আমি শেষ করে দিব, কারণ আমার আবার 3:30টায় আরেকটা ক্লাস আছে এই সেকশনের সাথে। ঠিক আছে, কারণ 4টায় ক্লাস নিলে ওটা আমার জন্য ওদের জন্য নাকি নামাজ পড়ার সমস্যা হয়ে যায়, তাই ওটা 3:30টায় ক্লাস। দেন আসবে মনোটোনিক সিকোয়েন্স, আমি এটুকু পর্যন্ত আজকে রাখবো। মনোটোনিক সিকোয়েন্স এই পর্যন্তই, মানে দেখেন এখানে এরপরে এক্সারসাইজ আছে সেটা আমরা নেক্সট দিন আমরা শুরু করব। মনোটোনিক সিকোয়েন্স, তো মনোটোনিক সিকোয়েন্সটা কি? মনোটোনিক সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনাস মানে কি একঘেয়েমি, তাই না? মনোটোনি মানে হচ্ছে একঘেয়েমি। এটাকে মনে রাখবেন এরকম
যে একঘেয়েমি, তাহলে একঘেয়েমি কখন হবে? যদি একটা সিরিজ শুধুমাত্র বাড়তে থাকে, একটা সিরিজ শুধু বাড়তেছে, একটা সিকোয়েন্স শুধু বাড়তেছে, যে 1 3 5 7 9 10 11 12 বাড়তেছে, মানে এর কোথাও শুধু বাড়তেছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, অথবা কোন একটা সিকোয়েন্স গ্র্যাজুয়ালি কি করতে ডিক্রিজ করতেছে। যেমন যেমন এই সিকোয়েন্সটা যদি আপনি চিন্তা করেন, আমি এই দুটো দিয়ে আপনাকে উদাহরণ দিব। যেমন আপনি যদি এই সিকোয়েন্সটা কনসিডার করেন, এই সিকোয়েন্সটা যে 1 4 7 10, এটা কি হচ্ছে? বাড়তেছে, ইনক্রিজিং। অথবা আপনি যদি এই সিকোয়েন্সটা কনসিডার করেন, এটা কি? এটা শুধু কমতেছে, 1, মানে এর মানটা সিকোয়েন্সের প্রত্যেকটা পদের মান একটা থেকে আরেকটার মান কি হচ্ছে? পূর্ববর্তীটার মান পরবর্তীটার চেয়ে, মানে পরবর্তীটার মান পরবর্তী মান পূর্ববর্তীটার চেয়ে কমতেছে, আর আগেরটা বাড়তেছে। 1 4 7 এটা বাড়তেছে, আর 1 হাফ 1/3 1/4 এভাবে কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে কখনো যদি এরকম সিকোয়েন্স পান যে আমার কোন একটা সিকোয়েন্সে দেখেন বলতেছে the sequence is either increasing or decreasing, such sequences are called monotonic। যদি কোন একটা সিকোয়েন্স ইনক্রিজিং হয়, যে মানগুলো শুধু বাড়তেছে, তাহলে সেটা মনোটনিক। অথবা কোন একটা সিকোয়েন্স যদি শুধুমাত্র কমতেছে, তখন সেটাকে আমরা বলবো কি? মনোটনিক সিকোয়েন্স। হয় সিরিজ সিকোয়েন্সের প্রত্যেকটা পদের মান যদি বাড়তে থাকে তাহলে ইনক্রিজিং, আর যদি কমতে থাকে তাহলে সেটা হচ্ছে মনোটনিক সিকোয়েন্স। যদি কোনোটাই না হয়, যে কোন একটা সিকোয়েন্স এমন পাইলাম যে তার পদগুলোর মান বাড়তেছেও না কমতেছেও না, যেমন এই সিকোয়েন্সটা 1 -1 1 -1 1 এভাবে ডট ডট দাও, তার মানে পরবর্তীটা কত আসবে? পরবর্তীটা আসবে -1, তারপরে আবার কি আসবে? 1, তারপরে -1 1। তাহলে এটা কি বাড়তেছে? মানগুলো কি এক এক করে বাড়তেছে আমরা যত আগাচ্ছি, না মানগুলো কমতেছে এক এক করে যখন আমরা আগাচ্ছি? এটা নট ইনক্রিজিং, নট ডিক্রিজিং, সেই জন্য এটাকে বলা হচ্ছে নট এ মনোটনিক। তাহলে কখন মনোটনিক হবে? সেটা ইনক্রিজিং সিকোয়েন্স হয় অথবা ডিক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে সেটাকে আমরা কি সিকোয়েন্স বলবো? তখন সেটাকে আমরা মনোটনিক সিকোয়েন্স বলবো। আর যদি সেটা ইনক্রিজিং আর ডিক্রিজিং না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? নট মনোটনিক সিকোয়েন্স। আপনাদের সবার জন্য একটা বাড়ির কাজ, কালকে সকালবেলা আমি ধরবো সবাইকে, এই লাইনটা আমাকে বুঝাই দিবেন কি বলতে চাচ্ছে, বা এর জন্য আমি এক একজনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব যে আপনাদের এমন একটা সিকোয়েন্স বের করতে হবে যে সিকোয়েন্সটা মনোটনিক হবে, বাউন্ডেড হবে, এবং কি হবে? কনভার্জেন্ট হবে। তিনটা জিনিস একসাথে আসবে। এমন একটা সিকোয়েন্স আপনাদের লিখতে হবে যে সিকোয়েন্সটা, আমি এক একজনের কাছ থেকে, আমি সবার কাছ থেকে একই সিকোয়েন্স চাচ্ছি না, সবার সিকোয়েন্স যেন ডিফারেন্স হয়, কারোর সাথে কারো সিকোয়েন্সের জন্য মিল না থাকে, ঠিক আছে? আমাকে এমন একটা সিকোয়েন্স কালকে আমাকে বলতে হবে যে সিকোয়েন্সটা মনোটনিক হবে। মনোটনিক মানে সে ইনক্রিজিং হতে পারে অথবা ডিক্রিজিং হতে পারে, এবং বাউন্ডেড হবে, মানে কোন একটা মানের চেয়ে ছোট হবে, এবং সেটা কি হতে হবে? সেটা কনভার্জেন্ট হতে হবে। তাই এমন একটা সিকোয়েন্স আমাকে কালকে বলবেন যেটা মনোটনিক, বাউন্ডেড এবং কনভার্জেন্ট, ঠিক আছে? এমন একটা সিকোয়েন্স বলবেন আমাকে। এটা আপনাদের কালকের জন্য বাড়ির কাজ। আর এখন অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন, যারা দেন নাই তারা দিয়ে দেন, মোটামুটি 41 জনের মতো ছিলেন। এটা হচ্ছে আপনাদের কালকের বাড়ির কাজ, আগামী কালকের বাড়ির কাজ। সকালবেলা আপনাদের সাথে ক্লাস হচ্ছে আমার কয়টায়? 9:30টায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে থাকার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।